আসসালামু আলাইকুম। রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধনে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। রোজকার খবরের এই রোজকার বন্ধন শব্দটা যে আমরা কেন নামকরণ করেছি সেটা আপনারা আমাদের বিগত এপিসোড থেকে ইতিমধ্যে বুঝে গেছেন। সেই বন্ধন শব্দটার পূর্ণতা আজকে আমাদের এই পর্বতে। কিভাবে সেই পূর্ণতা পাবে একটু পরেই বলছি। আমরা সবসময় বলি বন্ধন শব্দটা শুধু একটা সম্পর্ক নয়, এটি মানবিকতার, সহমর্মিতার, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতির প্রতীক। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে যে অতিথিকে আমাদের সাথে পেয়েছি তার সঙ্গে কথা বলবো। আমরা দেশ এবং বিদেশে একটা আত্মার আত্মীয়তার মাধ্যমে যে বন্ধন তৈরি করতে পারি, নিজেকে তৈরি করার জন্য নিজের ভবিষ্যৎ বা নিজের পরিবার বা নিজের ও দেশের কল্যাণের জন্য দেশ ও বিদেশে যে কাজগুলো আমরা সম্মানের সাথে করতে পারি, যেভাবে নিজেকে তৈরি করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। আজকে আমরা যার সঙ্গে কথা বলবো তিনি একজন প্রবাসী। প্রবাসী শব্দটা শুনলেই কিন্তু আমাদের প্রথমে মনে হয় হয়তো প্রবাসে গিয়েছি কোনো কাজ করছে বা হয়তো ওয়ার্ক পারমিট বা আদার্স কোনো কাজের জন্য। কিন্তু বিদেশেও আমাদের বাংলাদেশের শুধু ছেলেরাই নয়, মেয়েরা বিশেষ করে অনেকেই মনে করেন যে বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে হয়তো বা আর পড়ালেখা হবে না। এই ধারণাটাকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়ে তিনি, যাকে আমরা আজকে অতিথি করে পেয়েছি, তিনি প্রমাণ করে দিয়েছেন বিয়ে কোনো প্রতিবন্ধকতা না, মেয়ে হওয়াটাও কোনো প্রতিবন্ধকতা না। তো আমরা আজকে কথা বলবো যার সঙ্গে, তার পরিচয়টা তার মুখ থেকেই আমরা শুনবো বরাবরের মতোই। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেই অতিথি, যিনি তার নিজের স্বপ্ন এবং নিজের সন্তানের স্বপ্নকে পূরণের জন্য বাংলাদেশ থেকে পাড়ি জমিয়েছেন সুদূর ফিনল্যান্ডে। আমি স্বাগত জানাচ্ছি আপা। আমরা জানি আপনার নাম সিরাজুম মনিরা বিপাশা, তারপরেও আমরা আপনার মুখ থেকে আপনার পরিচয়টা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার কথা কি সম্পূর্ণ ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। আসলে রোজকার খবরকে ধন্যবাদ ফারজানা জিতু আপাকে যে আসলে আমাকে এরকম একটা প্রোগ্রামে গেস্ট হিসেবে ডাকা হয়েছে। নিজেকে অনেক খুশি লাগছে যে আমি এরকম একটা প্রোগ্রামে আসতে পেরেছি। আচ্ছা। আর হ্যাঁ, আমার নাম সিরাজ জুমেরা আপনি অলরেডি মেনশন করে দিয়েছেন। আমি বর্তমানে প্রবাসে আছি এবং আমি হলো ফিনল্যান্ডের এসপো সিটিতে আছি এবং এটি ফিনল্যান্ডের হেলসিংকির ওয়ান অফ দ্য পার্ট। যেমন আমরা ঢাকাকে রাজধানী বলি, তো আমাদের ফিনল্যান্ডের হেলসিংকি হলো রাজধানী এবং ঢাকাতে যেমন আমাদের বিভিন্ন উত্তরা, খিলক্ষেত, কল্যাণপুর, মিরপুর অনেকগুলো জায়গা আছে। ঠিক তেমনি এসপো একটা জায়গা। আমি ফিনল্যান্ডের এসপোতে থাকি এবং আমি রিসেন্টলি এখানে মেট্রোপোলিয়া ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে আইসিটিতে মাস্টার্স কমপ্লিট করেছি এবং আরো একটা মাস্টার্সের জন্য নিজেকে প্রিপেয়ার করছি। প্লাস আরো কিছু অ্যাক্টিভিটি তো আছে। অনেক ধন্যবাদ। প্রথমে আপনি কোথায় আছেন সেই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করলেন। আমি ফিনল্যান্ডে যাওয়ার আগের কিছু বিষয় নিয়ে একটু আগে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে বাংলাদেশে আপনি কোথায় এবং ঠিক কতটুকু লেভেলে পড়াশোনা কমপ্লিট করে তারপরে ফিনল্যান্ডে যাওয়ার কথা চিন্তা করেছেন? আসলে বাংলাদেশে আমি আইআইসি, আইআইইউসি অ্যাকচুয়ালি এটার ফুল ইলাবোরেট ফর্ম যদি আমি বলি, সেটা হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং, যেটা এখন চিটাগং এ আছে। কিন্তু আমি যখন পড়াশোনা করেছি তখন সেটা আসলে ঢাকাতে ছিল এবং ২০১২ না ২০১৩ র পরে আমাদের ঢাকার ক্যাম্পাসটা বন্ধ হয়ে যায়। তারপরে আমাদের সম্পূর্ণ ক্যাম্পাসটা চিটাগং এ চলে গেছে এবং আমি ওইখান থেকে বিএসসি কমপ্লিট করেছিলাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। তারপরে অনেকদিন কর্মক্ষেত্র ছিল। তারপরে আমি আবার মাস্টার্সে ভর্তি হয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এবং এইটা কোনো রেগুলার মাস্টার্স না, যেটা ক্লিয়ার করে দিতে চাই আমি। সেটা হলো এটা ছিল প্রফেশনাল একটা মাস্টার্স ছিল এবং এটাও ছিল ইনফরমেশন টেকনোলজির উপরে এবং তারপরে আমি দীর্ঘ ৬ বছর একটি বনানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরিরত ছিলাম অ্যাজ এ টিচার, অ্যাজ এ কোঅর্ডিনেটর, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট, সবগুলো একটি একটি করে ধাপ পার করে লাস্ট পজিশন ছিল আমার কোঅর্ডিনেটর।
তারপরে আমি ফিনল্যান্ডের জন্য আবার চেষ্টা করি এবং তারপর আমি এখানে। তো বলতে পারেন আমার বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি মাস্টার্স জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তারপরে এখানে আবার। এখানে একটা বিষয় আমরা জানি যে আপনি অলরেডি বিবাহিত এবং আপনার দুটি সন্তান আছে। তো এদেরকে নিয়ে আপনি কি এখন ফিনল্যান্ডে আছেন? জি, আমার আমি ২ কন্যার জননী। আমার ২ টা মেয়ে আছে। আমার ২ মেয়েকে নিয়ে এবং আমি আমার হাসব্যান্ড সহ আমি এখন ফিনল্যান্ডে আছি এবং আমি এসেছিও তাদেরকে একসাথে। খুবই ভালো একটা বিষয়। আমরা আসবো আপনার কাছে যে কি করে আপনি তাদেরকে সহ সেখানে গেলেন সেই প্রশ্নে। তার আগে একটু জানতে চাচ্ছি যে এখানে তো আপনার ২ কন্যা সন্তান, তারপর আপনার মানে পুরো ভরা সংসার এবং পাশাপাশি আপনি বললেন যে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে জব করতেন, ভালো পজিশন আপনি হোল্ড করতেন সেখানে। তো এত কিছু পরে কেন দেশের বাইরে যাওয়ার চিন্তাটা আপনার আসলো মাথায়? আসলে এখানে যদি এই উত্তরটা বলতে চাই তাহলে আসলে অনেকেই রাগ করতে পারে। অনেকেই ভাবতে পারে আসলে আমি হয়তোবা করতে পারিনি সেজন্য। কিন্তু আমি বলব আসলে আমি খুব কষ্টটা নিয়েই এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। কারণ যেহেতু আপনি অলরেডি বলেছেন যে আসলে আমার পুরা ভরা সংসার। কারণ আমার বড় মেয়ের বয়স ১৩ বছর। সো ১৩ টা বছর আ যেখানে একটা সংসার একদিনের তো না। সো ১৩ টা বছরের ফুল একটা সংসার, মেয়ে আমার বড়, আরেকটা মেয়েও আমার ছোট। সো যখন আমি সবকিছু আসলে দেখলাম, তাদের পড়াশোনা, তাদের লাইফস্টাইল, লাইফস্টাইলে আমি বলব না কোনো প্রবলেম ছিল। কিন্তু আসলে আমি খুব বেশি মানে কি বলবো এটাকে? খুব কষ্টে যে জিনিসটাতে ডিসিশন নিয়েছিলাম সেটা হলো ওদের এডুকেশন সিস্টেমটা। যে আমার মেয়ে বড় মেয়ে, ছোট মেয়ে দোনোজনে একই স্কুলে পড়তো। আ উম এবং তারা যে স্কুলে পড়তো শুধু সেই স্কুল বলে না, সব মানে আমি যে সময় এসেছি, আমি এসেছি ২০২৪ এ। তো ২০২৩ পর্যন্ত আমি বাংলাদেশে আসলে এডুকেশন বিশেষ করে সরকারি যে পড়াশোনার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা দেখে আসলে আমি খুব ভেঙে পড়েছিলাম। কারণ আমার মেয়েরা কিছু শিখছিল না। ওদের সাথে আমাকে অনেক স্ট্রাগল করতে হতো। ওরা সারাদিন স্কুলে থাকতো। আমি সারাদিন কর্মক্ষেত্রে আসার পরে একটা ফিক্সড টাইম থাকতো আমার যে ওদের জন্য ওদেরকে পড়াইতে হবে। ওদের সাথে আমাকে বসতে হবে। ওরা কি পড়ছে? এবং আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করতাম, ওরা টোটালি ক্লুলেস থাকতো। কোনো কোনো কিছুতে তাদের কোনো আ আউটপুট আমি দেখতে পাচ্ছিলাম না। তারা স্কুল থেকে কি শিখছে তারা কিছু না। তার মানে আল্টিমেটলি তাদেরকে আমাকে বাসা থেকে শেখাতে হচ্ছে এবং মানে যা শিখছে তা কোনো কিছু প্রপারলি তারা ইউজ করছে না, ইউটিলাইজ করতেছে না। তারপরে বড় কথা হলো যে এবং তারা যে জিনিসগুলো আশেপাশে থেকে যে জিনিসগুলো শিখছিল সেগুলো খুব আসলে ডমিনেটিং, একটু টক্সিক সামথিং। তো এইটা আসলে ডে বাই ডে আমার মেয়েদেরকে মানে আমার মেয়েদেরকে বিশেষ করে আমি বলছি না যে এটা সবার ক্ষেত্রে হবে বা সবার ক্ষেত্রে হতে পারে। কিন্তু আপনি যদি একটু দেখেন, আপনি যদি একটু জরিপ করেন, দেখবেন যে আপনি আমাদের বাংলাদেশের বেশিরভাগ সরকারি স্কুল, যদি আমি বলি যে ভিকারুননিসা, মেয়েদের স্কুলের কথা যদি বলি, ভিকারুননিসা, যদি বলি হলি ক্রস, যদি বলি শহীদ আনোয়ার, যত ভালো, ভালো স্কুলগুলো আছে, সব স্কুলগুলো নেই বা যদি ছেলেদের স্কুল বলি মতিঝিল, আইডিয়াল, আরো যতগুলো ভালো, ভালো স্কুল আছে। সব ভালো স্কুলের বাবা-মারা একদিক দিয়ে হতাশ যে আমার বাচ্চাটা আসলে দিন শেষে স্কুল থেকে কি শিখে আসছে। কিন্তু ওই স্কুল থেকে শিখে আসে আসলে কিছু না। মূলত জাস্ট ওরা একটা আ কিছু একটা পয়েন্ট নিয়ে আসতেছে সেটা নিয়ে তাদেরকে পড়তে হবে এবং পড়তে কোথায় হবে? হয় তার পিছনে তার বাবা-মাকে আ মানে কি বলবো? অনেক, অনেক পরিশ্রম দিতে হবে। না হয় টিচার দিয়ে দিতে হবে। টিচার তাদেরকে পড়ায় দিবে, কোচিং তাদেরকে পড়ায় দিবে। সো আল্টিমেটলি কিন্তু একটা মানে বাঁধা ধরা নিয়ম। সে বাঁধা ধরা নিয়মের মধ্যে আপনি কোনভাবেই বাচ্চাগুলোকে বের করে নিয়ে আসতে তারা কি পারে কি তারা কি পারে না এটা চিন্তা করা তাদের মানে সময় নাই। একটা রোবটিক লাইফ। আমি বলছি না যে প্রবাসের লাইফে রোবটিক লাইফ না। কিন্তু আছে। কিন্তু এট লিস্ট ওই জিনিসটা থেকে আসলে অন্যরকম। আ এইসব জিনিস আসলে দেখে আমি খুব বেশি হতাশ হয়ে গেছিলাম। কারণ আ আমি আসলে দেখছিলাম না যে ওদেরকে কোনোভাবে আমি স্কুলে পাঠাতে পারতাম না।
ওরা স্কুল যাওয়ার আগে এক দিন দেখতাম যে পেট ব্যথা, একদিন এক একটা মানে এক এক একটা অজুহাত নানা তাদের অজুহাত কাছে। তারা দেখাতো। হ্যাঁ, তাদের কাছে বিভিন্ন ধরনের অজুহাত। আজকে পেট ব্যথা, কালকে মাথা ব্যথা, আমি কি পড়বো, আমি কি করব? মানে টোটালি ক্লুলেস। এবং ওদের এই মানে এত কিছুতে আমি খুব বেশি চিন্তিত থাকতাম। এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হলো যে যদি বলি নিরাপত্তার ব্যাপারটা, কারণ অ্যাজ অলরেডি আমি বলে দিয়েছি যে আমি সার্ভিস হোল্ডার ছিলাম। আমার হাসব্যান্ডও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিলেন। সো আমরা দুজনেই সার্ভিস হোল্ডার। বাচ্চাদেরকে ঠিকমতো ওরা 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 যেত সকালবেলাতে, ওরা স্কুলে যেত, আসতো। কিন্তু এই যে আসা যাওয়ার যে টাইমটা, যতক্ষণ না ওরা বাসায় এসে পৌঁছাচ্ছে, ততক্ষণ কেন জানি মাথার মধ্যে একটা টেনশন কাজ করত। যে আমার বাচ্চাটা কি ঠিকমতো স্কুলে যেয়ে পৌঁছাইলো? আমার বাচ্চাটা কেন আসতেছে না? এই যে ড্রাইভারকে বারবার করে ফোন করা যে আম কি হলো? আসছেন না কেন? অনেক সময় তো আমি যেয়ে দেখতাম যে স্কুলে আচ্ছা সাডেনলি আমি যেতাম। যে একটা নিরাপত্তাহীনতাও ভুগতাম যে আচ্ছা ঠিক আছে আমার বাচ্চাটা উম প্রপার ইয়েতে নাই, নিরাপত্তায় নাই। এই জিনিসটা আসলে অনেক বেশি কষ্ট নিত। তো সবকিছু নিয়ে আসলে আমি অনেক বেশি ফেড আপ হয়ে গেছিলাম। এবং অ্যাজ অলরেডি অল অফ ইউ নো যে ফিনল্যান্ড আসলে এডুকেশন সিস্টেম এর জন্য অনেক ভালো। আমি বলব না যে এখানে বাচ্চাদেরকে পড়তে হয় না। এখানেও বাচ্চাদেরকে পড়তে হয়। অনেক বেশি পড়তে হয়। পরীক্ষাও দিতে হয়। যেটা আসলে ফিনল্যান্ড সম্পর্কে সবার অনেক বেশি ধারণা আছে যে ফিনল্যান্ডে কোনো পরীক্ষা হয় না। বাচ্চা-কাচ্চাকে বাসায় কিছু পড়তে হয় না। আসলে এটাও না। এখানেও বাচ্চাদেরকে পড়তে হয়, পরীক্ষাও দিতে হয়। কিন্তু বাচ্চারা যা পড়ে, যা পরীক্ষা দেয়, তা আসলে তাদের নিজেদের মেধা থেকে দেয়। এটার জন্য আ আপনি যতটুকু সাপোর্ট দেওয়ার বাচ্চাটাকে ততটুকু সাপোর্ট দেবেন। কিন্তু আপনাকে ঐরকম বাংলাদেশে আমাকে যেভাবে করে বাচ্চাটাকে পুশ করতে হচ্ছে, সেইভাবে করে আমাকে আসলে এখানে করতে হয় না। তো এইসব কিছু নিয়ে মানে আসলে আমার সিস্টেমটা চেঞ্জ। রাইট, হ্যাঁ। এখানে ব্যাপারটা এরকম যে আ উম পড়াশোনা আছে, অবশ্যই পড়াশোনা আছে। বরং আমি বলব বাংলাদেশের তুলনায় এখানে অনেক বেশি পড়তে হয়। কারণ আমাদের বাংলাদেশে হলো যে আ আপনার সরকারি, বেসরকারি অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আপনি চাইলে বাচ্চাকে সরকারিতে দিতে পারেন, প্রাইভেটে দিতে পারেন, পাবলিকে দিতে পারেন। অনেক অপশন আপনার কাছে। কিন্তু সত্যি কথা বলতে ফিনল্যান্ডের এডুকেশন এ এখানে আপনার প্রাইভেট এডুকেশন নাই। সম্পূর্ণটাই গভর্নমেন্ট আপনাকে স্টেপ বাই স্টেপ স্কুল, তারপর মিডল স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে আপনি আম্মাতি করবেন কিনা, লুকিয়েতে যাবেন কিনা, সো এভরিথিং মানে ইন আ চেইন। আপনি সেই চেইন ভাঙার কোন সিস্টেম আপনার নাই। সো এইটার জন্য আপনাকে এখানে পড়তে হয়। কিন্তু পড়তে যেটা হয় সেটা বাচ্চারা নিজে থেকেই পড়ে। বাচ্চারা বোঝে, বাচ্চারা ইন্টারেস্ট ফিল করে মানে যে ওরা না আনন্দের সাথে সেটাকে গ্রহণ করতেছে, যেটা জি। বাংলাদেশে পড়ার মধ্যে যে আনন্দটা ওদের ছিল না। না, না। আসলে আমি সেটাই বলব যে আ সরি কারণ আমি নিজেও একজন আমি ১ম এই বলেছি যে আমি নিজেও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ছিলাম। কিন্তু অপ্রিয় হলেও কথাটা সত্য যে আসলে আপনি যদি আমাদের বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো দেখেন, সেগুলো কিন্তু খুব হাইলি কোয়ালিফাইড কারিকুলাম এ গঠিত এবং তারা আ ফরেন এডুকেশন এর সাথে ক্যামব্রিজ, এডেক্সেল সেগুলোর সাথে ফলো করে বাচ্চাদেরকে বিল্ড আপ করার চেষ্টা করতেছে, বাচ্চাকে রেডি করার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি বাকি মানুষ বা বাকি জনগণের কথা চিন্তা করেন, কয়জনের বাংলাদেশে বা বাংলাদেশ তো আসলে এতটাও না যে সবাই প্রাইভেটে বাচ্চাদেরকে দিবে। তো সেখানে হচ্ছে কি? যেসব বাচ্চাগুলো প্রাইভেটে যাচ্ছে, সে বাচ্চাগুলো অনেক ওয়েল এডুকেটেড হচ্ছে, অনেক ওয়েল ম্যানার্স বলব না, ওয়েল এডুকেটেড বলব। যে ওয়েল এডুকেটেড হচ্ছে তারা নলেজ সম্পন্ন হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আবার আমি বলব যে আপনি বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সন এর কথা যদি বলেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ, আপনার প্যারেন্ট যত আপনাকে পুশ আপ করতেছে, প্যারেন্ট যত আপনাকে বিল্ড আপ করতেছে, প্যারেন্ট যতটা আপনাকে সময় দিচ্ছে, বাচ্চাটা ততটুকু হচ্ছে। কম খুব কম আমরা বাচ্চা আছে প্রায় আমি বলব। বাঙালি মহিলা যারা আছেন, মানে বিশেষ করে অভিভাবক, তাদের অনেকের কাছেই শুনি যে বাচ্চার পরীক্ষা মানে তার নিজের পরীক্ষা। হ্যাঁ, হ্যাঁ বাচ্চাকে সত্যি, মানে সত্যি কথা। অনেক, হ্যাঁ, মানে অনেকের মুখে এটাও শুনতে হয় যে বাচ্চার পড়াশোনার পিছনে সময় দিতে গিয়ে সে অন্য কোনো কিছু করতে পারছে না। তার মানে এখানে সিস্টেমটা এমনই যে বাচ্চা স্কুলে আসলে কিছু শিখছে না। বাচ্চা স্কুল থেকে জাস্ট একটা টপিক নিয়ে আসতেছে, যেটা পুরোটাই বাবা মা বা আদার্স টিচারদেরকে দিয়ে সেটা মেনটেন করতে হচ্ছে। হ্যাঁ, আসলেই এটা কথাটা আসলে সত্য। হ্যাঁ, আমি এটাই বলতে এটা চাচ্ছিলাম। আসলে কারণ আমি বাংলাদেশের একটা বড় সমস্যা এটা। সরি এখানে আসলে আপনি আপনি হয়তো দেশের বাইরে গিয়েছেন, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা ভুক্তভোগী।
না আসলে এখন আবার এটা হ্যাঁ, মানে সত্যি কথা বলতে এডুকেশন সিস্টেমটা তো আর আমরা চেঞ্জ করতে পারছি না। আমরা তো এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমরা এটা বলব যে আলহামদুলিল্লাহ যে এখন আমরা প্যারেন্টিংটা চেঞ্জ করতে পারি। আমরা প্যারেন্টিং নিয়ে কথা অনেক বলতে পারি। আমরা প্যারেন্টসদেরকে সজাগ অনেক করতে পারি। আমরা আ উম প্যারেন্টসদেরকে বলতে পারি যে আমরা এইভাবে করে পড়াইতে পারি। এইভাবে করে আমরা বাচ্চাগুলাকে পুশ আপ করতে পারি। বাচ্চাগুলোকে এইভাবে করে আমরা আম ওয়ে দেখাইতে পারি। বাচ্চাদেরকে আমরা এভাবে করে অ্যাক্টিভ করতে পারি। কিন্তু আমরা তো ধুপ করে একদিনে এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করে দিতে পারি না। সো এটা একটা যেটাই লম্বা হয় সময়ের আসলে ব্যাপার। অনেকে আছে চিন্তা করবে তারা এটা নিয়ে আসলে কাজ করবে ইনশাআল্লাহ। আসলে আমাদের এই অনুষ্ঠানটা যখন প্রচার হবে আশা করি যারা দেখবেন তাদের মধ্যে যদি কেউ শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত থাকেন তারা এই বিষয়টা নিয়ে ভাববেন। আমরা শুধুমাত্র দর্শকের কাছে পৌঁছে দিতে পারি, বাকিটা তো আমাদের আসলে চাইলে নিজেরা সব কাজ করতে পারি না। এবার একটু জানতে চাচ্ছিলাম এই যে বাচ্চাদেরকে নিয়ে আপনি ফিনল্যান্ড গেলেন, তো ফিনল্যান্ডে যাওয়ার প্রসেসটা কি ছিল? যা ধরেন আপনি তো ওখানে এখন আছেন, কেউ এখান আবার চিন্তা করছে যে যাবে ফিনল্যান্ডে, তো ফিনল্যান্ডে যাওয়ার প্রসেসটা বাংলাদেশ থেকে কিভাবে শুরু করেছিলেন একটু জানতে চাই। আচ্ছা। এটা আসলে আমি বলব যে সত্যি কথা বলতে ফিনল্যান্ডে আ শুধু ফিনল্যান্ডের কথাটাই আমি বলি। কারণ যেহেতু আমি অন্য কোনো আ দেশ নিয়ে আমি না কথা বলি সেটাই ভালো হবে। যেহেতু আমি এখানে এসেছি আমি ফিনল্যান্ড নিয়ে বলি। এখনো বাংলাদেশে থেকে যেমন এই বছরও অলরেডি যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি একটু আপডেট ইনফরমেশন দিয়ে দিই। যে যারা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে বা জয়েন্ট অ্যাপ্লিকেশন এ আসতে চান তাদের জন্য অলরেডি সেপ্টেম্বর থেকে জয়েন্ট অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশনটায় এট এ টাইম একটা পারসন ৫ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারে এবং এটা জয়েন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ? জয়েন্ট অ্যাকাউন্ট বলতে জয়েন্ট অ্যাপ্লিকেশন। দ্যাট মিনস এট এ অ্যাপ্লিকেশন আপনি ৫ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবেন। কিন্তু ৫ টা ইউনিভার্সিটি মোটামুটি এগুলো হলো এপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি। দ্যাট মিনস আচ্ছা এখানে যদি আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাই যে এপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি সম্পর্কে যে ফিনল্যান্ডে এপ্লাইড সায়েন্স নট অনলি ফিনল্যান্ড হাউ ফার আই নো যে ইন ইউরোপ এপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি বলতে যেটা এরা বোঝায় আমাদের দেশে যেটা আমরা ডিপ্লোমা বলি আমাদের দেশে বাংলাদেশে যেটাকে আমরা ডিপ্লোমা বলি যে ম্যাট্রিক, ইন্টার মানে এসএসসি, এইচএসসি, এইচএসসির পরে অনেকে করে আবার অনেকে এসএসসির পরে করে ফেলে। সো এখানে বা অনেকে আবার দেখা যায় যে প্রফেশনাল একটা ডিপ্লোমা যেরকম বলে তো ঠিক সেইরকম এটাকে আপনি ডিপ্লোমা। এক কথায় আমি বলব যে ফিনল্যান্ডে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি মানে ওরা যেটা ভাবে এখানে ফিনল্যান্ডে যেটা ভাবে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি মানে ইটস আ ওয়ান কাইন্ড অফ ডিপ্লোমা। ইউ আর গ্র্যাজুয়েট অর আপনি এখান থেকে ব্যাচেলরও করতে পারবেন, আপনি এখান থেকে মাস্টার্সও করতে পারবেন, নো প্রবলেম। বাট এখানে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলো না মাস্টার্স সচরাচর তারা করে যারা ধরেন আ উম জব সেক্টরে প্রমোশন চাচ্ছে বা অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে চাচ্ছে তাদের, যাদের এত সময় নয় তারা। আর যখন আমি এসেছিলাম তখন আমি আসলে অ্যাজ আ অলরেডি আমার একটা মাস্টার্স ছিল। কিন্তু আমি এটা আমার অ্যাপ্লিকেশন এ মেনশন ছিল না। আমি আমার বিএসসি অ্যাপ্লিকেশন দিয়েই করেছিলাম। আর আমি জয়েন্ট অ্যাপ্লিকেশন এ করেছিলাম। আর জয়েন্ট অ্যাপ্লিকেশন এ এট a টাইম আমি ৫ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করেছিলাম এবং আমি ২ টা ইউনিভার্সিটিতে পেয়েছিলাম। তার মধ্যে আমি দেখেছিলাম যে মেট্রোপলিয়াটা ইস ওয়ান অফ দ্যা গুড অ্যান্ড বলা যায় যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির মধ্যে ওয়ান অফ দ্যা বেস্ট ইউনিভার্সিটি ইন ফিনল্যান্ড। সো আমি এটা চুজ করেছিলাম ইন দ্যাট টাইম। এবং এটার পরে এবং আরো একটা জিনিস আমি এড করতে চাই যে এখন অনেকে ফিনল্যান্ডে আসতে চায়। কারণ যেহেতু এখন অনেক পপুলার হয়ে গেছে যে ফিনল্যান্ড, কানাডা সো আসলে এখন কানাডা কম বেশি ফিনল্যান্ড, ইউরোপের এদিকে আসতে চায়। সো ফিনল্যান্ডে আসার জন্য আসলে সচরাচর আ কোনো অর্গানাইজেশন বা কোনো কি বলবো এটাকে? বাংলাদেশে আমরা এজেন্সি যেটাকে বলি, কোনো এজেন্সিকে ধরার আসলে কোনো দরকার নাই। কোনো দরকার নাই। আপনার এই এজেন্সি গুলো নিয়ে আমি যেটা বলব যে আপনার টাকা নষ্ট হবে। এই টাকাগুলো নষ্ট এভাবে না করে আপনি এই টাকাগুলো রেখে আপনি নিজে, নিজেই অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ফিনল্যান্ডে আসার জন্য প্রসেসটা খুবই সহজ। বছরে ২ বার অ্যাপ্লিকেশনটা হয়। একটা হলো জয়েন্ট অ্যাপ্লিকেশন যেটা আমি অলরেডি বললাম যে সেপ্টেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে। আর আরেকটা অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা হলো ডিসেম্বর থেকে। সেটা হলো শুধুমাত্র রিসার্চ ইউনিভার্সিটি গুলোর জন্য। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে যে রিসার্চ ইউনিভার্সিটি গুলো খুব কম সময় দেয়। জয়েন্ট অ্যাপ্লিকেশন গুলো একটু বেশি সময় দেয়। আর এটা নিয়ে আরো যদি একটু ঘাটাঘাটি করতে চান আপনারা Facebook এ, YouTube এ অনেক বেশি লিঙ্ক আছে, অনেক বেশি এজেন্সির কথা বলা আছে। এত কিছু লাগবে না। আপনি জাস্ট
study.info, আমি আবারও বলতেছি, study.info নামে একটি ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে যদি আপনি যান, যাওয়ার পরে আপনি সেখানে দেখবেন অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনি মাস্টার্সে আসতে চান, ব্যাচেলরে আসতে চান, কোন সাবজেক্টে আসতে চাচ্ছেন, আপনার সময়সীমা কত চাচ্ছেন, আপনি ইভনিং এ চাচ্ছেন, না ডে টাইমে চাচ্ছেন, না আপনি হাইব্রিড চাচ্ছেন, না অনলাইন চাচ্ছেন। ইটস টোটালি অনেকগুলো অপশন আছে। আপনি কোন সিটির মধ্যে চাচ্ছেন? আপনি হেলসিংকি চাচ্ছেন, ভান্তা চাচ্ছেন, তুর্কু চাচ্ছেন। আপনি ওখানে মানে মোট কথা ফিনল্যান্ডে যতগুলো সিটি আছে, সেই সিটিগুলো অপশন আপনি সিলেক্ট করে নিতে পারবেন এবং যখন আপনি সিটিগুলা সিলেক্ট করে নিবেন এবং আপনার কোন সাবজেক্টের উপর আপনি করতে চাচ্ছেন, সেটাও যখন আপনি সিলেক্ট করে দিবেন, সুন্দর করে ওয়েবসাইট আপনাকে ক্লিয়ার একটা ভিউ দিয়ে দিবে যে কোন ইউনিভার্সিটিতে এখন অ্যাপ্লিকেশন গোইং অন, কোন ইউনিভার্সিটি ১ মাসের মধ্যে শুরু হবে। সো ইন ডিটেইলস ওখানে পাওয়া যাবে। সো আমিও ওখান থেকেই করেছিলাম studyinfo.com থেকে এবং ওখান থেকে দেখার পরে আমি এট এ টাইম জয়েন্ট অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যাজ আই অলরেডি মেনশন। তারপরে ৫ টা ইউনিভার্সিটিতে আমি একসাথে অ্যাপ্লিকেশন করেছিলাম এবং কিছু না। আপনি যদি জয়েন্ট অ্যাপ্লিকেশন করেন, এখানে আপনাদের যেটা লাগবে আপনার ম্যাট্রিক, ইন্টার আর যদি ব্যাচেলরে করেন তাহলে আপনার ম্যাট্রিক ইন্টার লাগবে। আপনি যদি মাস্টার্সে করতে চান তাহলে আপনার ম্যাট্রিক ইন্টার অ্যান্ড আপনার অনার্সের সার্টিফিকেট লাগবে। বাট এখানে আমি একটু মেনশন করি যে আপনার সার্টিফিকেট গুলো অবশ্যই গভর্নমেন্ট থেকে কি বলে এটাকে অথরাইজড হতে হবে। এডুকেশন সেক্টর থেকে প্লাস মানে এডুকেশন এম্বাসি থেকে প্লাস হলো আমাদের যে ফরেন এম্বাসি আছে এই দুইটা এম্বাসি থেকে আপনার সার্টিফিকেট গুলো ফুল মোটিভ একদম ঠিক মতো প্রপার সিল দেওয়া থাকতে হবে মোট কথা যাকে বলি আমরা বাংলায় একদম খাঁটি ভাবে যে সিল দেওয়া যে হ্যাঁ আপনি এখান থেকে প্রপারলি এটা আপনার সার্টিফিকেটটা কোনো জাল না এটা একটা অথরাইজ হওয়া লাগবে। সো এই সার্টিফিকেট এবং আপনার রিসেন্টলি যেটা চালু করেছে ফিনল্যান্ডে সেটা হলো যে আইএলটিএস থাকা লাগবে বা স্যাট থাকা লাগবে। তো বিভিন্ন ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া অনুপাতে আপনি সেখানে দেখতে পারবেন যে কোন ক্রাইটেরিয়াতে কি কোন ইউনিভার্সিটি কি চাচ্ছে। সো আমার যেহেতু ৫ বছরের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স ছিল, সো আমার এখানে একটা অপশন ছিল যে আমি চাইলে আইএলটিএস সার্টিফিকেটও দিতে পারবো প্লাস আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্স দিতে পারবো। সো এখানে আমি একটু অ্যাডভান্টেজ যেটা পেয়েছিলাম যে আমার ৫ বছরের ওয়ার্কিং এক্সপেরিয়েন্স এবং আমার এক্সপেরিয়েন্সটা ছিল একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। সো ওইটা ইংলিশ আপনি যে বলতে পারেন, আমরা যেটাকে বিভিন্নভাবে করে ইংলিশ আ প্রুভেন যেটা আপনি যে পারেন, এটার একটা প্রুভড সেটা হলো যে আমার অতটা কষ্ট হয় নাই। সেটা জমা দিতে হয়েছিল এবং যেহেতু আমি বলেছিলাম অলরেডি যে আমার হাসব্যান্ড সহ আমি আসতে চেয়েছিলাম। বাট সেটা আমাকে অনেক পরে আমি এটা এপ্লাই করেছিলাম। যে আমি হাসব্যান্ড সহ আসবো না আমি একা আসবো। সো আমি যখন ভার্সিটিতে এপ্লাই করলাম এবং উইদিন ওদের অ্যাপ্লিকেশন যখন ডেটটা কমপ্লিট হয়ে যায় তারপরে ওরা আমাকে একটা ক্রাইটেরিয়া থাকে এবং মানে ক্রাইটেরিয়া মানে বলতে পয়েন্ট স্কোরিং একটা ব্যাপার থাকে। সেই পয়েন্ট স্কোর হওয়ার পরে ওরা ভার্সিটি থেকে একটা মেইল করে এবং আপনি যখন অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করার পরে ওরা ৭ দিনের একটা সময় দেয় যেটাকে ফিনল্যান্ডে আর্লি বার্ড বলে। আর্লি বার্ড বলে এবং আর্লি বার্ড জিনিসটা হলো এরকম যেটা আপনাকে একটা অফার যে আপনি যদি ৭ দিনের মধ্যে অ্যাকসেপ্ট মানে ভার্সিটির অফার অ্যাকসেপ্ট করার ৭ দিনের মধ্যে যদি ভার্সিটির পেমেন্টটা আপনি করে দেন দেন ওরা একটা হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট থাকে। যে সাপোজ যদি আমার বেলাতে বলি আমার ছিল যে ১৩০০ ইউরো ছিল এবং আর্লি বার্ড যদি আমি দিতাম তাহলে সেটা আমার ছিল প্রায় ৮০০ মতো। সো আপনি বুঝতে পারতেছেন এদিকে আমার প্রায় ৪০০ ইউরো মতো কিন্তু কম লাগতো লাগে যদি আমি আর্লি বার্ডে মানে ৭ দিনের মধ্যে পেমেন্ট করি। তো সেটাই করছিল এবং ভার্সিটির ওই পেমেন্টটা আমি বাংলাদেশের একটা ব্যাংক থেকে করেছিলাম। স্টুডেন্ট প্রোফাইল খুলতে হয় এবং স্টুডেন্টের প্রোফাইলের মাধ্যমে আমাকে ব্যাংকে আমি পে করি এবং ব্যাংকে পে করার ফলে ভিএফএস থেকে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। কারণ আমি জানি না আপনারা জানেন কিনা আমাদের বাংলাদেশের বিশেষ করে ঢাকাতে যে এম্বাসি আছে, ভিএফএস এম্বাসি আছে কিন্তু আমাদের ফিনল্যান্ডের জন্য কোনো কিন্তু এম্বাসি নাই। আসলে আমরা যারা ফিনল্যান্ডে থাকি তারা খুব আসলে চায় যে আমাদের বাংলাদেশে যেন ফিনল্যান্ডের একটা এম্বাসি থাকে তাহলে আমাদের জন্য আসলে খুব সুবিধা হয়। ফিনল্যান্ডের আসলে সব কাজ-কারবার যেটা করে সেটা হলো সুইডেন এম্বাসি থেকে করে ভিএফএস এর এবং অ্যাজ আমাদের ফিনল্যান্ডে কোনো এম্বাসি নাই, বাংলাদেশেও নাই এবং আমাদের ফিনল্যান্ডেও কিন্তু যখন আমরা পাসপোর্ট রিলেটেড কোনো কাজ করতে যাই আমাদের কিন্তু সুইডেনে যেতে হয় এবং ১ দিন বা ২ দিনের জন্য বা এবং অনেক আগে থেকে হয়তোবা
ওয়েবসাইটে আমাদেরকে দেয়, তখন আমরা ফিনল্যান্ডের ওয়েবসাইটে মানে ফিনল্যান্ডে কিছু স্পেসিফিক জায়গা আছে, সেখানে যেয়ে সুইডেন এম্বাসিতে কাজ করতে হয় আমাদের। কিন্তু এখানেও কিন্তু কোনো বাংলাদেশি এম্বাসি নাই, প্লাস বাংলাদেশেও কিন্তু আমাদের ফিনল্যান্ডের কোনো এম্বাসি নেই। সো এখানে কিন্তু একটা হিউজ একটা প্রবলেম। তো আমরা যখন এম্বাসি ফেস করতে চাই তখন আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়। অ্যাজ আমাদের বাংলাদেশে কোনো ফিনল্যান্ডের এম্বাসি নাই, আমাদেরকে ফিনল্যান্ডের বা মানে ইন্ডিয়াতে দিল্লির যে বিএফএস এম্বাসি আছে সেখানে ফেস করতে হয়। এবং এই দিল্লিতে যাওয়ার জন্য আপনার ভিসার জন্য ইন্ডিয়ার কাছে অনেক ঝামেলা। এবং রিসেন্টলি একটু বলতে চাই যে আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা আসতে পারছে না কারণ ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না। সো ইন্ডিয়ান ভিসা নিই এবং ইন্ডিয়াতে যাই, বিএফএস ওখানে ফেস করি আমার হাজবেন্ড প্লাস আমার বাচ্চাদের সহ। এবং আলহামদুলিল্লাহ আমরা বিএফএস ফেস করার 3 দিনের মধ্যে আসলে আমি পাই যে আমি অ্যাকসেপ্টেড হই, এবং আমার বাচ্চা এবং আমার হাজবেন্ডরা 15 দিন মধ্যে ওদের কনফার্মেশন আসে যে হ্যাঁ তোমরা সবাই সিলেক্টেড হয়েছো। এবং ওদের রিপোর্ট আসার 15 দিন 1 মাসের মধ্যে আমরা আসলে রেসিডেন্স কার্ড পাই, ভিএফএস এর মাধ্যমে আমাদেরকে মেল করে পোস্ট করে। এবং এই পোস্টের খরচ এবং সবকিছু কিন্তু আমাদের। এবং সবকিছু মিলাই আমি যেটা বলছিলাম যে কোনো এজেন্সি দরকার হয় না, আমি অ্যাপ্লাই করেছি ওয়েবসাইটে ওয়েবসাইট বিএফএস এ যে থেকে। যখন করেছি তখনও আমি ওদের ওয়েবসাইটের মাধ্যমে করেছি, আমি কোনো এজেন্সিকে কোনো টাকা দিই নাই। আমি বিএফএস এ টাকা দিয়েছি আমার মিট আপের জন্য। আমি দিল্লি গিয়েছি, সেটা সেটা তো নর্মাল খরচ, আপনি যাবেন সেহেতু আপনার আপনি কিভাবে করে থাকবেন ইটস টোটালি ডিপেন্ড অন ইউ, যে আপনি কোন হোটেল কিরকম ভাবে করে আপনি সবকিছু অ্যারেঞ্জ করবেন সেইটা। তারপরে সেখানে যাওয়ার পরে ওরা ডকুমেন্ট যেটা বাংলাদেশে পাঠাবে সেটার জন্য একটা চার্জ, কুরিয়ার চার্জ ওরা দিতে হয়, সেটা যতটুকু পড়েছিল সেটা। এবং আবার আসার জন্য শুধু আমার ফ্লাইটের খরচ এই। তাছাড়া কিন্তু আমি এজেন্সিতে বা কোনো কিছু থ্রোতে আসি নাই। সো ফিনল্যান্ডে আসার জন্য আমি বলবো কোনো এজেন্সি লাগে না। প্লিজ যারা দেখছেন আহ বা যারা দেখবেন হয়তো বা যাদের কাছে এই খবরটা যেতে পারে, আমি তাদের জন্য বলবো যে একটু কষ্ট করে ওয়েবসাইট গুলো দেখুন ফিনল্যান্ডে আসার জন্য। আমি আবারও বলছি ফিনল্যান্ডে আসার জন্য কোনো এজেন্সি আসলে দরকার হয় না। আপনি আইএল টেস্ট দেন, আপনি আপনি যদি আইএল টেস্ট দেন, আপনি যথেষ্ট জ্ঞান সম্পন্ন, আপনি যথেষ্ট শিক্ষিত, আপনি একটু দেখুন, আপনি ইউটিউব দেখুন, আপনি ফেসবুকে দেখুন, কত কত সাইট আছে সেখানে দেখুন কিভাবে অ্যাপ্লাই করা যায়। আপনি যখন ওয়েবসাইটে ঢুকে যাবেন আপনি এমনিই বুঝে যাবেন যে কিভাবে আসলে অ্যাপ্লাই করতে হয়। এটার জন্য কোনো এজেন্সি দরকার নেই, এজেন্সি কিছু করে না। এজেন্সি আপনাকে ফাইলগুলো পেপারগুলো গুছাই দেয়, আপনাকে কোন কোন পেপার লাগবে সেটা ওরা বলে দেয় যে আপনার এই পেপার লাগবে এই পেপার লাগবে। আমি এখানে একটা ছোট জিনিস আপনার অ্যাড করি। কথাতে আমরা হ্যাঁ, আগে অ্যাড করেন তারপরে বলছি। আমি আমি আসলে এই যখন আমরা যখন অ্যাপ্লাই করি তখন আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম যে আসলে কি আমি পাবো। তো আমরাও একটু আসলে কয়েকটা এজেন্সিতে খোঁজ নিয়েছিলাম, আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম। এবং আমি যখন অ্যামাউন্টটা শুনেছি, মানে ব্যাপারটা এরকম যে আপনার পার পার্সনের জন্য 60,000 থেকে 70,000 টাকা একটা পার্সনের জন্য অ্যাপ্লাই করছে বা দিতে হচ্ছে, আর মানে দিতে হবে আমাকে। তা আলটিমেটলি আমার প্রায় 5-6 লাখ টাকা আমার এজেন্সিকে দিতে হবে শুধুমাত্র আমার ডকুমেন্টেশন গুলো রেডি করে দেওয়ার জন্য। এবং ওনারা কিছু করবে না, ওনারা জাস্ট আমাকে বলবে যে আপনার এই পেপার লাগবে, এটা লাগবে, এখান থেকে এটা কালেক্ট করেন। সো in that time I was shocked যে না, how is it possible, and they are not doing anything, everything I will do so আমি কেন ওদেরকে এত টাকা দিব। সো এটা আপনার আর কি। কথাতে আমরা একদম স্পষ্ট একটা বিষয় যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোন এজেন্সি মানে ভায়া না হয়ে যদি সরাসরি ওয়েবসাইট এবং কন্টাক্ট করা যায় তাহলে মনে হয় যে আর্থিক খরচের পাশাপাশি সময়টাও অনেক সেভ হবে। হ্যাঁ আমি আর এটা অবশ্যই আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে এম্বাসির বিষয়টা, যে বাংলাদেশেও ফিনল্যান্ডের কোনো এম্বাসি নেই এবং আপনি ফিনল্যান্ডেও বাংলাদেশের কোনো এম্বাসি পাচ্ছেন না, যেহেতু বাংলাদেশে নেই ফিনল্যান্ডে না থাকাটাই স্বাভাবিক। তো এই বিষয়টা আমার মনে হয় যে সরকারি ভাবে গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু বাংলাদেশের অনেক স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে অনেকে যাচ্ছে বা আছে। তো এটা যদি মনে হয় বাংলাদেশে এম্বাসি করা হয় তাহলে ভবিষ্যতের জন্য আরো সুদূর প্রসারী একটা হ্যাঁ সম্ভাবনা দেখা দিবে এখানে। হ্যাঁ আমি আমাদের আপনার কাছে আসলে একটা কোশ্চেন রাখতে চাচ্ছি যে
আমরা প্রায় শুনে থাকি, এবং আপনার সাথে এতটুকু কথা বলে এটাও আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আসলেই সত্য যে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা খুব প্রশংসা, এবং এই শিক্ষা ব্যবস্থাকে সেরা, পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থাও বলা হয়। তো আপনি তো ওখানে আছেন, আপনার বাচ্চারাও নিশ্চয়ই এতদিন অলরেডি ওখানে পড়াশোনা স্কুলে সেটেল হয়েছে। তো আপনি কি মনে করেন এটা কেন বলা হচ্ছে, ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থার বিশেষত্বটা আসলে কি, যেটা অন্য দেশের থেকে, বা আমি যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশের থেকেই আলাদা, কেন এটাকে আলাদা করে আমরা পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থা বলছি? না আসলে আমি এটা বলবো না, আমি এটা বলবো না যে আহ একদম আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে খুব খারাপ তা কিন্তু বলবো না। আপনি যদি আমাদের ছোটবেলার সময়ে চলে যান, দেখেন যে আমরা কিন্তু ছোটবেলাতে কি হতো, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর সুন্দর করে দেখতাম, জানার চেষ্টা করতাম, বুঝার চেষ্টা করতাম। আমাদের কিন্তু তখন এতটাও ক্লিয়ার আমরা আইডিয়া পেতাম না, আমরা পড়তাম। আর এখন ব্যাপারটা হয়েছে কি, এখানে যদি আমি বলি যে এখানে যেমন প্রতিটা বিষয় আমাদের বাংলাদেশে একটা খুব প্রচলিত এবং খুব সুন্দর একটা সিস্টেম আছে, সেটা কিন্তু এখানেও আছে। সেটা হলো যে বাংলাদেশে যেটা আমরা বিএড বা টিচার্স ট্রেনিং বলি, বিএড ট্রেনিং বা টিচার্স ট্রেনিং, আমি ভুলও বলতে পারি, যদি ভুল বলে থাকি মাফ করে দিবেন। যেটা হয় যে টিচারদেরকে ট্রেনিং করার জন্য একটা অর্গানাইজেশন আছে আমাদের বাংলাদেশে, এবং সেইখানে তারা 1 বছর বা 6 মাস মতো ট্রেনিং করে এবং তারা বিভিন্ন স্কুলে যায়, এবং সেখান থেকে তারা যখন সেই পড়াটা পড়ায় তখন কিন্তু তারা খুব প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখায়। যেমন কেউ যদি সাপোজ একটা ডাল ভাতও রান্না করে, সে দেখা যায় যে ডাল আর ভাতটা কিভাবে করে কম্বাইন করতে হয় সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করে স্টুডেন্টদেরকে, যে আচ্ছা এই যে এইটুকু পরিমাণ চাল, এইটুকু পরিমাণ ডাল, এইটুকু, এগুলো এইভাবে করে মিশাইলে জিনিসটা এইভাবে এতটুকু সময় এভাবে করে রাখলে, মানে সবকিছু একটা প্র্যাকটিক্যাল ভিউ বাচ্চাদের মানে আমাদের সময়তে ছিল বা দেওয়া হয় এই জায়গাটাতে, মানে টিচার্স ট্রেনিং এর জায়গাটাতে। তো ঠিক তেমনি আমি যদি এইখানকার কথা যদি বলি, এইখানে যে জিনিসটা হয়, বাচ্চারা প্র্যাকটিক্যাল ভিউটা অনেক বেশি পায়। সাপোজ আমি যদি ছোট্ট একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, আমার ছোট মেয়ের কথা বলবো না, ও তো একটু বড়ই। ছোট মেয়ের কথা যদি বলি, আমার ছোট মেয়েটা মাত্র 8, এই মাসে 8 হলো। তো ও হলো যে 8+ বাচ্চা, তো ওদের যখন একটা লাইব্রেরি সম্পর্কে ওদেরকে একটা কন্টেন্ট পড়াবে, তো সেইটার জন্য করলো কি, ওরা আগে বাচ্চাগুলোকে লাইব্রেরিতে নিয়ে গেল, মানে সব বাচ্চাগুলোকে ওরা, এবং সেকশন স্পেসিফিক করে যে আজকে এই সেকশনটা যাবে, কালকে ওই সেকশনটা যাবে, এরকম করে স্পেসিফিক ভাবে করে বাচ্চাদেরকে লাইব্রেরিতে নিয়ে গেল। বাচ্চাদেরকে লাইব্রেরিতে নিয়ে যাওয়ার পর ওদেরকে পুরো লাইব্রেরিটা ভিউ করাইছে, যে এমন কিন্তু না যে ওরা লাইব্রেরি চেনে না, জানে না, কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে তারা লাইব্রেরি ভিউ করাইছে। লাইব্রেরিতে কিভাবে করে জিনিসগুলো, বই কালেক্ট করে, লাইব্রেরিতে কিভাবে কার্ড করা যায়, লাইব্রেরিতে বই পড়া ছাড়া আর কি কি জিনিস ওখানে করা যায়, সেই জিনিসটা তাদেরকে দেখাইছে, যে এটা এটা এভাবে করে হয়, তুমি এভাবে করে বই কালেক্ট করতে পারো, এভাবে করে বই কার্ড তুমি রিনিউ করতে পারো, এইভাবে করে তুমি লাইব্রেরিতে বই পড়া ছাড়াও তুমি এত কিছু এখানে করতে পারো। তো সেইটা ওদেরকে একটা ক্লিয়ার কনসেপশন তাদের মাথাতে দিয়ে দিল সব বাচ্চাগুলোকে। এবং বাসায় আসার পরে সে কিন্তু আমাকে সুন্দর করে বলতেছে যে যে জানো মা, লাইব্রেরিতে এটা 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 এইভাবে করে। সো দেখেন, আমার কিন্তু নতুন করে কিন্তু বাচ্চাটাকে লাইব্রেরি সম্পর্কে কিন্তু কিছু দিতে হচ্ছে না। কিন্তু এখন আমি যদি আমাদের বাংলাদেশের লাইব্রেরির কথা চিন্তা করি, আমাদের লাইব্রেরি গুলো কি হয়, আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইব্রেরি আছে, এবং অনেক অনেক বই সম্ভারে সম্ভিত বলবো, যে মানে আসলে আমি শব্দ পাচ্ছি না, যে এত এত বই আছে আমাদের, এত এত সুন্দর লাইব্রেরি আছে। কিন্তু আমাদের কয়টা বাচ্চা লাইব্রেরি সম্পর্কে জানে, কয়টা বাচ্চা জানে যে এই লাইব্রেরি গুলোনে কি কি বই আছে, এখানে কি কি করতে পারি, এখানে কিভাবে, আমি মনে হয় বলতেই পারবো না, মানে আমি মনে হয় জানি না যে বাংলাদেশের আহ কয়টা লাইব্রেরিতে আমি গিয়েছি এবং কোন কোন লাইব্রেরিতে কি কি অ্যাক্টিভিটি হয় আমি জানি না, কিন্তু এখানে কিন্তু বাচ্চাগুলো জানে। তারপরে দেখেন আমাদের বাংলাদেশের, যদি আমরা থিয়েটার বলি, থিয়েটার বললে কিন্তু আমাদের মাথাতে একটা অন্যরকম চিন্তা চলে আসে যে থিয়েটার এটা বা কি জিনিস। কিন্তু এখানে বাচ্চাগুলোকে থিয়েটারে নিয়ে যায়, একটা ডে অফ, ফুল ডে তাদের পড়াশোনা অফ, বাচ্চাগুলোকে থিয়েটারে নিয়ে যায়, থিয়েটারে নিয়ে যেয়ে কি করে, ওদেরকে বসায় রাখে, আহ দর্শক সারিতে তাদেরকে বসিয়ে রাখে। দর্শক রাখার পরে তারা তাদেরকে একটা থিয়েটারের বা একটা নাটকের বা একটা গানের
যে কোনো একটা জিনিসের একটা ভিউ দেখায়, তারপরে তাদেরকে ব্যাক এন্ডে নিয়ে যায়, ব্যাক এন্ডে নিয়ে যাওয়ার পর সেই জিনিসগুলোকে দেখায় যে আচ্ছা কিভাবে করে তারা রেডি হচ্ছে, কিভাবে করে তারা আসছে, কিভাবে করে আশেপাশের জিনিসগুলো অর্গানাইজ হচ্ছে, সেই জিনিসটা সম্পর্কে তাদের একটা ভিউ দিয়ে দেয়। আর যদি পড়াশোনার বেলাতে আসি, সাপোজ যদি আপনি হিস্ট্রির বেলাতে যান, আই এম ড্যাম শিওর যে বাংলাদেশের 90% স্টুডেন্ট, ইভেন আমিও বলি যে আমার হিস্ট্রি পড়তে ভালো লাগতো না, কখনো না, কিভাবে সম্ভব এতগুলো সাল মনে রাখা, এটাতে এটা এটাতে এটা। এখানে হিস্ট্রি পড়াচ্ছে কিভাবে করে, তাদেরকে হিস্ট্রি এভাবে করে পড়াচ্ছে না যে তুমি গড বাঁধা মুখস্থ করে আসো, না, তারা একটা কন্টেন্ট নিচ্ছে, তাদেরকে একটা প্র্যাকটিক্যাল নলেজ বলতেছে, যদি সেই কন্টেন্টটা বা যদি সেইটা যদি তাদের আশেপাশে দেশে থাকে বা কোনো মিউজিয়ামে থাকে সেখানে নিয়ে যাচ্ছে, তাদেরকে একটা প্র্যাকটিক্যাল ভিউ দিচ্ছে, যাচ্ছে এটা এটা এভাবে হয়েছিল। তাও যদি তারা না পাচ্ছে, তাদের প্রত্যেকটা ক্লাসরুমে স্ক্রিন আছে, তাদের বড় একটা স্ক্রিন আছে, সেই স্ক্রিনে তাদেরকে দেখাচ্ছে যে এইটা এই দেশের বা এই জিনিসের কন্টেন্ট ছিল, এইটা এটার হিস্ট্রি ছিল, এটা এভাবে হয়েছে, এটা হয়েছে। এখন আমরা যখন বই পড়ি তখন কয়টা জিনিস মাথায় থাকে, কিন্তু যখন আমরা গল্প শুনি আমাদের মাথায় কিন্তু অনেক কিছুই থাকে, আমরা অনেক কিছু সেটা থাকে মাথাটা আমরা। খুব ভালো মতো সেটা মনে থাকে। হ্যাঁ, মনে থাকে। তো আমার কথা হলো এটাই যে আমাদের বাংলাদেশের সাথে কিন্তু এখানকার এডুকেশনে খুব যে হিউজ পার্থক্য তা না, শুধু পার্থক্যটাই এটা যে আমরা বাচ্চাদেরকে আহ মানে কি বলবো, মুখস্থ বা এখন না বললেই না, ওই যে থ্রি ইডিয়ট একটা মুভি ছিল ইন্ডিয়া, সেই থ্রি ইডিয়ট মুভি, যে কে আসলে কি হতে চাচ্ছে বাচ্চাগুলোর কাছে আমরা জিজ্ঞাসাই করছি না যে বাবা তুমি আহ ডাক্তারি পড়বা, তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, না তুমি আহ আঁকাবুকি আপনার পড়বা। কথার সাথে আমি একটু যুক্ত করি, সেটা হচ্ছে আমরা আসলে বাচ্চার ইচ্ছাটাকে প্রাধান্য না দিয়ে নিজেদের ইচ্ছাটাকে হ্যাঁ, বাচ্চাদের উপর চাপিয়ে দিই। আবার এক্স্যাক্টলি। আরেকটা বিষয়, আমি শিক্ষা ব্যবস্থার, আমি হয়তো আপনাকে আপনি এইভাবে আমাকে বুঝিয়ে না বললে আমি হয়তো আপনাকে প্রশ্ন করতাম যে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা কি করে বাংলাদেশে মানে বাস্তবায়ন করা যায়, কিন্তু আমি এখানে একটু বিষয়, আপনি যেহেতু একজন শিক্ষক ছিলেন বাংলাদেশ ইংলিশ মিডিয়ামে, তো সেই জায়গা থেকে আপনিও অবশ্যই জানবেন যে আমাদের কারিকুলাম কিন্তু চেঞ্জ হয়েছিল, কিন্তু সেই চেঞ্জ কারিকুলামটা আমরা আসলে কি কতটুকু গ্রহণ করতে পেরেছি, এটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার। মানে আমার মনে হয় যে আমি ফিনল্যান্ডের এই ব্যবস্থা যদি আমরা বাংলাদেশে প্রপার ওয়েতে মানে ডেভেলপ করতে চাই, আগে মনে হয় টিচারদেরকে প্রশিক্ষণ করানো উচিত। এটা এক্স্যাক্টলি। আমার ব্যক্তিগত মতামত, কারণ কারিকুলাম তো হ্যাঁ, আছেই, এখন এটা হ্যাঁ, বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করার জন্য প্রথমে তো শিক্ষকদের সহযোগিতা প্রয়োজন। তো হ্যাঁ। আমরা যদি সেটাকে প্রপার ওয়েতে স্টুডেন্টদের মধ্যে যে মানে না দিতে পারি, বন্টন করতে না পারি, তাহলে তো স্টুডেন্টরা সেটা বুঝবে না, না, ভুল ধারণা তৈরি হবে। জি, একদম সত্য কথা, আপনার সাথে আমি সহমত। আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম যে আমি আপনাকে যখন বললাম যে আমার বাচ্চাদেরকে আমি স্কুল পাঠাতে পারতাম না, এবং স্কুলে ব্যাপারটা হতো কি বিভিন্ন রকমের প্রজেক্ট দিত। সাপোজ নভ নভোথে মানে কি বলবো, এটা মহাকাশের উপর ওদেরকে একটা প্রজেক্ট দিচ্ছে, ডিম ভাজির উপর, যেটা নিয়ে একসময় খুব কথা উঠেছিল যে বাচ্চাদের সব স্কুলে ডিম ভাজি করতেছে, ভাত রান্না করতেছে। হ্যাঁ, খারাপ কি করছে, খারাপ কিছু তো করে নাই বাচ্চাগুলা, কিন্তু হ্যাঁ, জিনিসটা যেটা হয়েছে আমরা বাচ্চাদেরকে দোষ দিয়েছি যে বাচ্চারা কোপ আপ করতে পারছে না। আসলে না, বাচ্চারা না, আমাদেরকে আসলে আগে প্রথমে টিচার গুলোকে জিনিসটা প্রপার জিনিসটা বুঝতে দিতে হবে। আমি আপনাকে বারবার করে বলছি যে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাগুলো টিচার গুলো কিন্তু ওয়েল প্ল্যান্ড, তারা কিন্তু জানে যে লেসন প্ল্যান কিভাবে করতে হবে, বাচ্চাগুলোকে কিভাবে পড়তে হবে, এবং তারা কিন্তু আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, অনেক স্কুলেই কিন্তু বাচ্চাদেরকে লিটারেচার ইয়েতে নিয়ে যাচ্ছে, প্রোগ্রামে নিয়ে যাচ্ছে, তারা থিয়েটারে নিয়ে যাচ্ছে, তারা একুশের মেলাতে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু করছে। আমরা কেন বাংলা, আমাদের কেন বাংলা মিডিয়ামটা আসলে আমাদের পিছিয়ে থাকবে? কিন্তু দেখেন আমাদের আমাদের বেশিরভাগ টিচারই কিন্তু ইংলিশ মিডিয়ামের না, বেশিরভাগ টিচারই কিন্তু আমরা বাংলা মিডিয়ামে যে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, আমি যেমন বাংলা মিডিয়ামে, কিন্তু আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, তার মানে কি আমাদের বাংলা মিডিয়াম পারতেছে না? পারবে। এখানেও কিন্তু আমি যেটা বলছিলাম যে যে ফিনল্যান্ডে এসেও আমার বড় মেয়ের একটা প্রোগ্রাম আছে, মানে প্রোগ্রাম মানে একটা ক্লাস আছে, যে ক্লাসে ওরা ওরা একদিন পিজা বানায়, একদিন ম্যাশ পটেটো বানায়, একদিন এক একটা ফুড আইটেম বানায়, এবং
সেটা তারা স্কুলেই বানায়, স্কুলেই তারা টেস্ট করে, তারা প্রেজেন্ট করে, টিচারদেরকে খাওয়ায় এবং ওইটার উপরে তাদের একটা মার্কিং হয় এবং তাদের একটা হোমওয়ার্ক থাকে যে তোমাকে এটা বাসাতেও তৈরি করতে হবে এবং বাসাতে যখন হয়ে যাবে তোমার কোনো প্যারেন্টের সেটা লিখিত থাকতে হবে যে ইউ হ্যাভ ডান দিস থিং। সো ওইটার একটা আপনার প্রমাণ দিতে হবে যে না সে বাসাতেও এই কাজটা করেছে। কিন্তু আমাদের আমাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে সো আমাদের বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ শুধু একটু জিনিসগুলোকে আরেকটু পলিশিং করতে হবে, কিছু না, সব আছে আমাদের। আমরা ওয়েল এডুকেটেড, আমরা ওয়েল ম্যানার্স, আমরা জানি কিভাবে করে কোন জিনিসটা কিভাবে করে কোথায় রাখলে কত সুন্দর হবে। আমি বলবো এদের চেয়ে আমরা জানি যে কিভাবে করে কাজ করলে হবে, কারণ আমরা আমরা বাচ্চাটাকে বেশি আমরা যেভাবে করে বাচ্চা পালন করি, যেভাবে করে বড় করি, এটা কিন্তু এভাবে করে করে না। আমরা যেভাবে করে বাচ্চাদেরকে ভালোবাসি, আমি বলবো না যে তারা ভালোবাসে না, কিন্তু তাদের ভালোবাসার অ্যাঙ্গেলটা আমাদের ভালোবাসার অ্যাঙ্গেলটা টোটালি আলাদা। আমরা অনেক বেশি আপন, আমরা আপন করে নিতে পারি। সো আমাদেরকে জাস্ট ওই থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে যে না আমাদের আমাদের দ্বারা হচ্ছে না, আমাদের পড়াশোনা হচ্ছে না, না এটা না, আমাদের জাস্ট একটু পলিশিং, ওই যে টিচার্স ট্রেনিং এ আবার চলে যেতে হবে যে টিচারদেরকে একটু ট্রেন আপ করতে হবে, একটু এটা আমি জিনিস। লাস্ট কয়েক বছরে এই বিষয়টা আমিও একটু মানে অ্যানালাইসিস করেছি, যেটা আমারও মানে সৌভাগ্য হয়েছে বাংলাদেশের এই কারিকুলামের স্টুডেন্টের সাথে মেশার, টিচারদের সাথে কথা বলার এবং বেশ কিছু সেমিনারে যাওয়ার আমারও সৌভাগ্য হয়েছিল। কিন্তু সেই জায়গা দিয়ে আমার একটা জিনিসই মনে হয়েছে যে আমরা যারা শিক্ষক রয়েছি আমরা বিষয়টাকে পজিটিভলি নিতে পারিনি, এবং এখানে বললে অবশ্য শিক্ষকদের দুর্নাম করা হয়ে যায়, তারপরেও বলতে বাধ্য হচ্ছে যে আমরা আসলে চাই দেশের বাইরের উন্নত জীবনের মতো আমাদের জীবনযাত্রা হোক, আমরাও সেরকম ভাবে চলতে চাই, কিন্তু এই শিক্ষা ব্যবস্থাটা আমরা গ্রহণ করতে পারছি না। আমরা ডিম ভাজিটাকে একদম মানে আমি দেখেছি ওই সময় খুব লেখালেখি হয়েছে, খুব আলোচনা হয়েছে, এবং আমি যে সকল স্টুডেন্টদের সাথে কানেক্টেড ছিলাম তাদের অভিভাবকদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, এবং সবকিছুর মূলেই কিন্তু শিক্ষকরা ছিলেন। তো তখন আমি আমি যে কটা সেমিনারে অংশগ্রহণ করেছি আমি সব জায়গায় একটা কথা বলেছিলাম যে স্কুলের শিক্ষকদেরকে আগে ট্রেন আপ করা হোক। তারা যদি ট্রেনিং প্রাপ্ত না হয় তাহলে তারা পারবে না মানে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে, একটা ভ্রান্ত ধারণা থেকেই যাবে। যে এটা আসলে একদম। এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আসলে আমাদের লম্বা সময় লেগে যাবে, যেহেতু একটা পুরো ব্যবস্থা এটা আসলে হ্যাঁ, আপনি আমি আমরা পারবো না চেঞ্জ করতে, আমরা আমাদের মতামতটাই প্রকাশ করতে পারি। তো আপনি যে এখানে পরিবার নিয়ে গিয়েছেন, এখানে আপনি যেটা বললেন যে আপনার ছোট বাচ্চার বয়স মাত্র 8 বছর এবং বড় বাচ্চার কাছে 13 বছর, এই যে যে ওরা আরো 1 বছর আগে ওখানে গিয়েছে, পরিবেশগত তো একটা চেঞ্জ অনেক বড় ফ্যাক্ট। ওরা একটা পরিবেশে বড় হয়েছে, ওখানে গিয়ে নতুন একটা পরিবেশে মানিয়ে নেয়া, এখানে কি আসলে খুব বড় রকমের একটু সমস্যা হয় এটা আমরাও জানি। তা আমি জানতে চাচ্ছিলাম যে খুব বড় রকমের কোনো প্রবলেমের মুখোমুখি আপনি অভিভাবক হিসেবে হয়েছেন কিনা। না আমি এখানে সত্যি কথা বলতে আমি বলবো যে যেসব অভিভাবকরা চাচ্ছেন বা ভাবছেন প্রবাসে আসবেন এবং সন্তান আছে, আমি বলবো এত এত চিন্তা করার কোনো দরকার নাই। আমি বলবো বিলিভ ইয়োর সেলফ, বিলিভ ইয়োর কিড, জাস্ট ওদের পিছনে ওদেরকে ওই ওই বোধটা ওই জিনিসটা তাদের মাথাতে দিয়ে দেন যে আমরা আছি তোমাদের পিছনে, আমরা আছি, আমরা থাকবো, আমরা ছিলাম। সো আমারও আসলে ওইরকমই একটা ব্যাপার, খুব বেশি যে স্ট্রাগল করতে হয়েছে তা না। আমি জাস্ট আসলে বাচ্চারা অনেক কিছু বোঝে, অনেক কিছু বোঝে আমাদের থেকে, বাচ্চারা অনেক বেশি বোঝে। আমি বলবো আপনার মানে আমি বলবো যে শুধু আমার বাচ্চা বলে না, আমি বলবো সব বাচ্চা, একটা 2 মাসের শিশু থেকে শুরু করে একটা টিনেজ এজ বা সব ধরনের বাচ্চারা সব সময়তেই বোঝে। 3 মাসের একটা বাচ্চাও বোঝে যে তার কোন অ্যাক্টিভিটিতে তার মা বাবা কোন ধরনের কাজ করবে। একটা টিনেজ এজের বাচ্চাও বোঝে যে আমি কোন ধরনের অ্যাক্টিভিটি কোন ধরনের বিহেভিয়ার দিলে আমার বাবা মা আমার সাথে কোন ধরনের কাজ করবে। সো অত বেশি কঠিন না, বরং আমি বলবো যদি বাচ্চাটা ছোট থাকে এখানে এসে সহজেই মানিয়ে যাবে। আবার যদি একটু বাচ্চা, যেমন বললাম আমার বাচ্চাটা একটু বড় ছিল, হ্যাঁ ও ও খুব বেশি কষ্ট হয় না, সত্যি হয় না, আমার বেশি কিছু কষ্ট করতে হয় না, কিন্তু একটা জিনিসে যেটা ওদেরকে খুব স্ট্রাগল করতে হয়েছিল এবং স্টিল নাও আমিও করি সেটা হলো যে জানেন কিনা জানি না, ফিনল্যান্ডে কিন্তু ফিনিশ ভাষাটা হলো প্রধান ভাষা, মানে 1 নম্বর ভাষা।
2 নাম্বার ভাষা হলো সুইডিশ, মানে সুইডেনের ভাষা। এবং 3 নাম্বার ভাষা হলো ইংলিশ। সো এখানে কিন্তু ইংলিশ খুবই কম চলে, বলা যায় যে খুবই কম মানুষ ইংলিশে কথা বলে। রিসেন্টলি এখন একটু ইংলিশ বাড়ছে, কিন্তু মানে বাচ্চাদেরকে এটা খুব স্ট্রাগল করতে হয়েছিল যে যদি আহ, অনেক বাচ্চা আছে, যেমন আমি দেখি আমার চোখের সামনে অনেক বাচ্চা আছে, ছোট বাচ্চা, তারা ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, ছোট, তাদের ইংলিশের নলেজটা ওরকম না, তো ওই বাচ্চাগুলো আসলে এখানে এসে স্ট্রাগল হয়। যেমন আমার ছোটটা একটু স্ট্রাগল করেছিল, কারণ ওর ইংলিশ বেসটা অতটা ভালো ছিল না। ও যেমন প্রথমে এসে কোনো কারোর সাথে কোনো কথা বলতো না, ও চুপ করে বসে থাকতো, চুপ করে বসে থাকতো এবং অবজার্ভ করতো। তো পরে আস্তে আস্তে, এবং যেটা হয় যে এখানে যখন ওরা স্কুলে আসে, মানে ফিনল্যান্ডে যদি 7 ইয়ার্স এর বা 6 ইয়ার্স এর বাচ্চাদেরকে, বা যে ইয়ার্স এর বাচ্চাদেরকেই বলেন, যদি এটা হয় যে যদি বাচ্চা স্কুল গোয়িং না হয়, তাহলে ওরা এখানে ডে কেয়ারে রাখে, এবং ডে কেয়ারেও যখন রাখে তখন ওরা কিন্তু বাচ্চাটার সাথে নর্মালি কমিউনিকেশন করার জন্য ইংলিশ ইউজ করে, কিন্তু তারপরে বাকি সব অ্যাক্টিভিটি কিন্তু ওরা ফিনিশ ল্যাঙ্গুয়েজে ওরা বাচ্চাদেরকে অভ্যস্ত করার চেষ্টা করে। ছোটখাটো জিনিস যে বোঝানো, যে কোনো, যে আনো, করো, বসো, খাও, ঘুমাও, এটা দাও, ওইটা দাও, বা কি কি করতে হবে নর্মাল লাইফের জন্য, যে ছোট ছোট যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ গুলো লাগে, এগুলো ওরা ডে কেয়ারে বা এটা ওরা দিয়ে দেয়। তো দেখা যায় যে যে বাচ্চাটা ইংলিশও জানে না, যার মাতৃভাষা বাংলা নিয়ে সে আসতেছে, তারও কিন্তু প্রবলেম হয় না, সেই বাচ্চাটাকেও তারা বুঝিয়ে নিতে মানে সক্ষম হয়। এবং যদি একটু বড় বাচ্চা হয়, সেটাও ওরা যখন প্রি স্কুলিং এ যায়, যেমন আমার বাচ্চা, দুইটা বাচ্চা স্কুলিং ছিল, অনগোয়িং স্কুলিং ছিল, তো এবং ওরা স্কুলে যাওয়ার পরে ফার্স্ট ইয়ার ওরা প্রি স্কুলিং ছিল, এবং ওইখানে প্রথম 2 মাস, হ্যাঁ 2 মাস থেকে 3 মাস মতো তাদের সাথে ইংলিশে কনভারসেশন করা হতো। তারপর থেকে আমার যতটুকু মনে আছে, ওদের সাথে টোটালি ইংলিশ কনভারসেশন স্টপ করে দেওয়া হয়েছিল, যে ওদের সাথে ইংলিশে কনভারসেশন করা হতো না, ওদের সাথে ফিনিশে কনভারসেশন করা হতো। এবং প্যারেন্টস মিটিংও আমাদেরকে এটাই বলা হয়েছিল যে দেখো, আমরা ওদের সাথে ইংলিশে কম কথা বলি, আমরা ওদের সাথে ফিনিশে কমিউনিকেট করা বেশি ট্রাই করি। সো ওই জায়গাতে একটু আমার ছোটটা স্ট্রাগল করেছিল। সো বললাম যে ওর কোনো ফ্রেন্ড ছিল না, ওর সাথে মিশতো না, ও চুপ করে বসে থাকতো, ও অবজার্ভ করতো। তো ওই একটা জায়গাতে যদি বাচ্চা ইন্ট্রোভার্ট হয় বা যদি একটু চুপচাপ প্রকৃতির হয়, সেখানে একটু, এখানে চিন্তার কিছু নয়, বাচ্চারা খুব দ্রুত কোপ আপ করে। তার মানে আপনি আমি আপনি যত, এখানে আরেকটা বিষয়, আপনার কথা থেকে যেটা আসছে যে মনে হয় একটু ফিনিশ ভাষাটা শিখে নিয়ে গেলে হয়তো একটু ভালো হয়। হ্যাঁ, 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 প্লিজ, প্লিজ, এইটা এইটা আসলে আমি অনেক বেশি হাইলাইট করে বলতে চাই, যদি ইফ এনিওয়ান ওয়ান্ট টু কাম ফিনল্যান্ড, প্লিজ অ্যাট লিস্ট ফিনিশ A1 টা আপনারা জেনে আসুন। অ্যাট লিস্ট কিছু কাজ শিখে আসুন। মহিলাদের বলব না যে বেকারি শিখে আসুন। কারণ ফিনল্যান্ডে অলরেডি অনেক বেকারি। বেকারি মানে বলতে অনেক পেজ, অনেকে আ আমাদের বাংলাদেশের মতো যেমন অনেক পেজ, ফিনল্যান্ডেও অনেক মানে আপা, অনেক ভাবি, অনেকে পেজ আছে। আমি সেটা বলছি না। এট লিস্ট ফিনিশ ল্যাঙ্গুয়েজটা আসলে প্রাধান্য এখানে মারাত্মক, মারাত্মক, মারাত্মক। এখানে আপনি কোয়ালিফাইড, আপনি কাজ জানেন। কিন্তু আপনার ১০-১২ বছরের আপনার এক্সপেরিয়েন্স আছে জবের। বাংলাদেশেই আপনার জব ১০-১২ বছর বা ৪-৫ বছরের এক্সপেরিয়েন্স আছে। আপনি খুব ভালো কাজ করেছেন। আপনি কোন একটা কোম্পানির আম লিড পোস্টে ছিলেন। কিন্তু আপনি এখানে এসে যখন আপনি আ এপ্লাই করবেন, যখন তারা দেখে যে আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজ নাই, এক্সপেরিয়েন্স নাই, আর আপনার ইয়েটা মানে অ্যাপ্লিকেশনটা আগে ওরা রিজেক্টেড করে দেয়। ওরা ওখানে দেখে যে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজের লেভেলটা কেমন। আবার অনেক সময় দেখা যায় যে ওরা অ্যাপ্লিকেশন দেখে ওরা ফোন কল করে। ফোন কল করার পর জিজ্ঞাসা করে যে, বা অনেক সময় তো অনেকে সিভি দেখে কোনো কিছু না করে জাস্ট ফোন কল করে ওরা জিজ্ঞাসা করে যে, "ক্যান ইউ প্লিজ টেল মি ইউর ফিনিশড লেভেল?" সো এইখানে আসলে ফিনল্যান্ডের জন্য ফিনিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ ছাড়া আসলে এখানে রাইট নাও এভরিথিং ইজ ব্ল্যাংক। আমি আপনার কাছে পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছিলাম ওখানকার কাজের সুযোগ সুবিধা। তো আপনি যে কথাটা বললেন যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ না জানলে আসলে একটা বড় প্রবলেম। ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে ধরেন আপনি ল্যাঙ্গুয়েজ জানেন, ফিনিশ ল্যাঙ্গুয়েজ একটা মোটামুটি একটা লেভেলে জানেন, সেক্ষেত্রে কি ওখানে বাংলাদেশ থেকে গিয়ে বা আপনি যেমন যেহেতু স্টুডেন্ট ভিসায় গিয়েছেন, আপনি পড়াশোনার পাশাপাশি আপনার কি অন্য কাজের কোনো সুযোগ আছে কিনা? আপনার হাজবেন্ডও গিয়েছে আপনার সাথে, সে মানে তার জন্য কাজের কি কি সুযোগ সুবিধা আছে, এই ধরনের বিষয়গুলো একটু আ হ্যাঁ, এখানে আসলে দিন, দিন আসলে সব জায়গাতেই তো পরিবর্তন হয়। সময় সবকিছুই দিন, দিন আসলে ফিনল্যান্ডেরও
সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে, সত্যি কথা। অপ্রিয় হলেও কথাটা সত্য এবং অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবং ২০২৬ মানে দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই সিস্টেম চেঞ্জ হচ্ছে। নতুন, নতুন নিয়ম আসছে। ২০২৬ থেকে একটা নিয়ম আসবে। আমি যখন এসেছি তখন একটা নিয়ম। সো কাজের ক্ষেত্রে যদি বলেন শুধু ফিনল্যান্ড বলব না। এখানে আমি যদি ভুল বলে থাকি আমাকে মাফ করে দিবেন। আগেই বলছি। শুধু ফিনল্যান্ড না, পুরা ইউরোপেই এবং ওয়ার্লড ওয়াইডই আসলে এখন কাজের প্রবলেমটা হিউজ। কারণ আমার নতুন করে বলার দরকার নাই। কারণ সবাই আমরা জানি গাজা, ইউক্রেন, রাশিয়া যে ওয়ার গুলা যে কন্টিনিউয়াসলি চলতেছে। সো এই ওয়ার এর ইফেক্ট আসলে ওয়ার্লড ওয়াইডই পড়েছে। সো ফিনল্যান্ড কেন বাকি থাকবে? আর যেহেতু আমি বললাম যে আসলে ফিনল্যান্ডে ফিনিশ ভাষাটার প্রাধান্য অনেক বেশি, অনেক বেশি। সো এখানে এই কারণে ধরেন আপনি যদি ছোটখাটো আপনি যদি ফিনিশ ভাষা পারেন, হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন। অবশ্যই কাজ করতে পারবেন। আপনি এখানে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট আছে, ফিনিশ রেস্টুরেন্ট আছে, বিভিন্ন দোকান আছে। আপনি যদি পার্লারে কাজ পারেন এখানে আ অনেক পার্লার আছে। আ মহিলাদের জন্য বলছি যদি আপনি পার্লারে কাজ পারেন, আপনি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজটা একটু শিখে আসেন এবং আপনি যদি পার্লার গুলানে এপ্লাই করেন, তারা হাইলি আপনাকে বলবে যে হ্যাঁ, ঠিক আছে আপনি আসেন, প্লিজ আসেন। সো ফিনিশ ল্যাঙ্গুয়েজ যদি জানেন আর যদি কাজ বলতে যে বললাম যে ধরেন হাতের পার্লারে কাজ পারেন আপনি, আপনি বেকিং পারেন, আপনি এখানে এসে পেজ ওপেন করলেন, নো প্রবলেম। আমি বলছি না যে বাট হ্যাঁ, আমি যেটা বলছি যে অলরেডি ফিনল্যান্ডে অনেক পেজ আছে বেকিং এসবের। তবে হ্যাঁ, আমি যেটা বলতেছি যে হ্যান্ড ওয়ার্ক মানে আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি যে কাজগুলোকে লাগাতে পারবেন। যদি আপনি টেকনোলজিক্যাল সেক্টরে হয় যেমন আমি যদি টেক সাইডে বলি, আপনি যদি স্পেসিফিক কোনো একটা জিনিসে খুব বেশি মাহির হয়ে থাকেন, সেই জিনিসটাকে খুব ভালো মতো করে করেন। কারণ ওরা যখন আ দেখে যখন আপনি কোনো কিছুতে অ্যাপ্লিকেশন করেন বা যেকোনো কাজে যখন এপ্লাই করেন তখন দেখে যে আপনি এই কাজটাতে কতটা মাহির। মানে আপনাকে ওই জিনিসটাতে সাপোজ আপনি যদি নখ কাটাটাও যদি আপনার দরকার হয়, আপনি নখ কাটাটা যেন নিখুঁত হয়। এরকম একটা ব্যাপার। সো কাজ আছে, ওভারঅল আপনি কাজ যে কাজটি জানেন না কেন নিখুঁত ভাবে আপনাকে কোনো প্র্যাকটিক্যাল হ্যাঁ, একদম হাতে কলমে ভালো মতো জানতে হবে এক্সাক্টলি, তাহলে আপনি ওখানে এক্সাক্টলি, 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 এক্সাক্টলি। বেজ আপনি তো ফিনিশ ওখানে বেজ গিয়েছেন আপনি তো ওখানে গিয়েছেন ১ বছর হয়ে গেল। তো ওখানে তো অবশ্যই বাংলাদেশি কমিউনিটি আছে। তো সেই জায়গায় আপনার মানে তাদের সাথে যোগাযোগ বা তাদের সাথে মানে মিলেমিশে থাকার সুযোগ সুবিধা বা সাহায্য সহযোগিতার যে বিষয়গুলো সেগুলো কিরকম হয়ে থাকে? মানে অনেকের কাছে শুনি যে বাঙালি বাঙালিকে সাহায্য করতে চায় না। এটা কিন্তু একটা কমন বিষয়। তো আপনি যে গিয়েছেন সেক্ষেত্রে কি আসলে এরকম আপনার কাছে মনে হয়েছে কিনা? আসলে হাতের ৫ টা আঙ্গুল তো সমান হয় না। এখন কম বেশি তো হয়েই যায় যে আসলে উম কেউ করে, কেউ করে না। তবে হ্যাঁ, আমি বলব না আসলে আমার ওইভাবে করে কারো সাথে ওরকম খারাপ কোনো ইন্টারেকশন এখন পর্যন্ত হয়নি। ১ টা বছর হলো ১ টা বছরের বেশিই হয়েছে এসেছি। আলহামদুলিল্লাহ সবাইকে যা পেয়েছি, যাদেরকে কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি। এরকম কাউকে আসলে পাইনি যে উম এরকম মানে এরকম মন মানসিকতার আসলে কাউকে পাইনি। যে না তারা আমার ক্ষতি মানে তারা আমার উন্নতি চায় না। বরং হ্যাঁ, আমি বলব যে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আমি ব্লেসড যে ফিনল্যান্ডে এসে আসলে কিছু মানুষকে পেয়েছি খুব বেশি কাছের মনে হয়, খুব বেশি। যে মনে হয় যে না ঠিক আছে তারা খুব প্রপার গাইড করে। এটা আসলে বলাটা একদমই ভুল ধারণা। যে আসলে আমরা আমাদের শত্রু বা আমরা আমাদের ভালো দেখতে চাই না। আসলে না, এটা ব্যাপার না। আসলে প্রবাসে আসলে না দেশের টানটা অনেক বেশি বোঝা যায়। যখন দেখি যে আচ্ছা বাঙালি কোন জেলার কোথাকার কে কি আসলে এটা ফিল হয় না। আসলে তখন মনে হয় যে বাঙালি এটাই অনেক বড় ফিল হয়। আর আসলে এটা ভুল। আসলে আমি জানি না কেন এই কথাগুলো আসলে ছড়ায় যে দেখতে পারে না, এটা করে ওটা করে। আসলে সেটা না। আসলেই না। আমি অন্তত পাইনি। আমি একটা বছরে আসলে যাদেরকে কাছে পেয়েছি খুব বেশি ভালোবাসা পেয়েছি। অনেক বেশি আত্মীয়তা পেয়েছি। এবং মানে দেখা যায় যে থেকেই যায়। কোন কিছু না, না। আবার অনেক সময় দেখা মানে যায় যে মনে ওভারঅল হয় যে হচ্ছে এ, ভালো মন্দ সব জায়গায় আছে। আপনি হ্যাঁ, ভালোও পেয়েছেন। হ্যাঁ, আহ হ্যাঁ। দোয়া করি যেন খারাপটা আপনার কাছে না আসে। এটাই না, চাই। না।
ইভেন আমি এখানে তাই আরেকটা জিনিস বলতে চাই ছোট্ট করে, যে এখানে আমাদের ফিনল্যান্ডে কিন্তু আমাদের এখানে মুসলিম যে আপনি কমিউনিটির কথা বললেন, আমাদের এখানে মুসলিম কমিউনিটি না শুধু, আমি আমি আমার বাচ্চাদেরকে এখানে একটা মুসলিম আমাদের কমিউনিটির মাদ্রাসা আছে, এবং ওরা ওখানে প্রতি শনিবার রবিবার করে ওরা মাদ্রাসাতে যায়, ওখানে ওরা কোরআন পড়ে, ইসলামিক স্টাডি পড়ে, ওদের হেফসের জন্য একটা ব্যবস্থা আছে। মানে বাংলাদেশ ফিনল্যান্ডে থেকেও তারা মুসলিম যে কালচারটা সেটা কিন্তু তারা এখানে এখনো কন্টিনিউ করতে পারছে, এবং দিস ইজ ব্লেসিং, আমি বলবো এটা ব্লেসিং আমাদের জন্য। এটা তো খুবই ভালো কথা, অনেক জায়গায় তো সেই সুযোগটা আসলে থাকে না। মানে মুসলিম হয়ে দেশের বাইরে যাওয়াটা অনেকেই অনিরাপদ মনে করেন, তারও হয়তো অনেক কারণ আছে। আমার মনে হয় আপনারা এই যে জায়গা থেকে বেশ ভালোই আছেন। ওখানে গিয়ে যে পরিবেশগত তো নানান রকমের একটা মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। আমি একটু জানতে চাচ্ছিলাম খাবার দাবারের দিকে আপনাদের আসলে কি ধরনের প্রবলেম হয়েছে, এটা একটু যদি বলতেন, কারণ পরবর্তীতে যারা যাবে তারা যেন প্রিপেয়ার, মেন্টালি প্রিপেয়ার হতে পারে। আসলে খাবারের আসলে এখন এখন যদি বলি তাহলে আসলে খাবারের প্রবলেম আসলে হয় না ফিনল্যান্ডে। এখন অনেক অনেক মুসলিম মুসলিম কি বলবো এটাকে, শপ আছে, অনেক টার্কিশ শপ আছে এখানে। আমাদের মুসলিমের থেকে মানে আমাদের বাঙালির থেকে এখানে তুর্কি, ইরাকের এরা হলো যে ইরানের এরা অনেক আগিয়ে আছে, সোমালিয়ানরা এখানে অনেক আগায় আছে। তাদের হলো যে এখানে অনেক দোকান আছে, এবং এইসব দোকানগুলো না আসলে হালাল খাবার পাওয়া যায়। এবং আমাদের এখানে আলহামদুলিল্লাহ বেশ কিছু অনেক সিনিয়র ভাইরাও আছে, যে তারপরে বোনেরাও আছে যাদের নিজেদের বাঙালি শপও আছে। সো না আলহামদুলিল্লাহ ওরকম হালাল খাবার নিয়ে আসলে অতটা চিন্তা করতে হয় নাই। ওই যে বললাম যে আমাদের আশেপাশ মানে আমাদের থেকে একটু কিছু দূরেই হলো যে হালাল অনেকগুলো দোকান আছে। সো সেখান থেকে আসলে আমরা আহ কিনে আনি এবং খাই। এবং তবে হ্যাঁ, বাচ্চাদেরকে একটু সাফার করতে হয়। এখানে একটা ছোট জিনিস এড করি যে বাচ্চাদেরকে অনেক সাফার করতে হয়, কারণ বাচ্চাদের যেটা হয় যে স্কুলে ওদের চিকেন দেয়, তারপরে ওটা থাকে, তো ওইখানে আমাদেরকে একটু মেনশন করে দিতে হয়েছিল যে ওরা শুধুমাত্র ভেজ খাবে, কারণ চিকেনটা ওরা যেখান থেকে স্কুলগুলো যেখান থেকে চিকেন দিয়ে কালেক্ট করে বা ওরা ওদের টিফিনে যে খাবারটা দেয়। আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস ইনক্লুড করি, বলতে ভুলে গেছিলাম, ফিনল্যান্ডে কিন্তু স্কুলে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়, ডে কেয়ারেও ওদেরকে বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়, আমাদেরকে বাচ্চাদেরকে নতুন করে টিফিন দিতে হয় না, স্কুল থেকেই দেয় ওরা। তো ওরা যখন স্কুলে ওইটা খায় তো তখন ওরা আমাদের আসলে বলে দেওয়া থাকে যে তোমরা চিকেনটা খাবে না, তোমরা সসেসটা খাবে না। এটা আমি বলি বা আমাদের থেকে বলা আছে, এটা এমন না যে সবাই মানা করে। ইটস টোটালি ডিপেন্ড অন প্রত্যেকটা প্যারেন্টস এর সাইকোলজি, যে অ্যালাউ করে সে অ্যালাউ করে। কিন্তু অনেকে দেখা যায় যে খায়, যেমন অনেক মুসলিম আছে খায়, অনেক মুসলিম আছে খায় না। সো ইটস টোটালি ডিপেন্ড। যেমন আমার বাচ্চাদেরকে একটু সাফার করতে হয়, ওদের যেহেতু আমি মানা করে দিয়ে রেখেছি যে মাম্মা ওখানে স্কুলে তোমরা ভেজটা বা ভেজিটেবল এই ধরনের জিনিসগুলা খেও, এই ধর মানে মিট বা এই ধরনের জিনিসগুলা খেও না। সো দ্যাটস ইট, তাছাড়া খুব একটা কষ্ট আসলে হয় না, হালাল খাবার অ্যাভেলেবল আছে আলহামদুলিল্লাহ। আপনি যে ওখানে আছেন, আপনি আবার বললেন যে আপনি সেকেন্ড মাস্টার্স এর জন্য আবার ট্রাই করছেন, হুম। তো আপনার মানে আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? মানে ওখানে আপনি আবার মাস্টার্স করলেন, দেন আপনি কি চাচ্ছেন যে একদম ফিনল্যান্ডেই সেটেল হয়ে যাবেন? এই ধরনের চিন্তা ভাবনা আপনার, নাকি দেশে ফেরার আসলে কোনো সম্ভাবনা আছে? আসলে দেখেন, আমি যেহেতু আমি বলেছি আমি কিন্তু বাংলাদেশে অনেকটা সময় থেকে পার করে এখানে আসা, নিজের জন্য আসলে তো এখানে আসা না, আসা আসলে সত্যি কথা বলতে সন্তানের দিকে চিন্তা করে আসা, ওদের ওদের ভবিষ্যৎটা চিন্তা করে আসা। আসলে আরেকটা মাস্টার্স বললে খুব একটা ভুল হবে। আসলে আমি মূলত এখন রিসার্চ খুঁজতেছি। বা আপনি বলতে পারেন যে এটা পিএইচডি, আমাদের বাংলাদেশে যেটা সহজে আমরা বুঝতে পারি। পিএইচডি বা এরকম রিসার্চ ওয়ার্ক আসলে খুঁজতেছি। সো এইখানে একটু আমাদের বাংলাদেশে যেভাবে করে সবাই মনে করে আসলে এভাবে করে এতটা সহজেও পাওয়া যায় না। এখানে একটু স্ট্রাগল হয়, এখানে একটু খুঁজতে হয়। সো এরকম একটা পিএইচডি তে বা রিসার্চ ওয়ার্কে ঢোকার ইচ্ছা আছে। আহ, আর ইন দ্য মিন টাইম আসলে টেকনিক্যাল সাইডে বিভিন্ন সেক্টরে অ্যাপ্লাই করছি। আমি ডেটা অ্যান্ড এআই নিয়ে কাজ করতেছি। আমার লাস্টটা মাস্টার্স এর টপিকটা ডেটা এআই বেস ছিল। সো ওই বেসে আসলে সামনে ডেটা অ্যানালিস্ট, ডেটা এআই বেসড অন কিছু কাজ করার চেষ্টা করতেছি, বা রিসার্চ ওয়ার্কে ঢোকার ইচ্ছা আছে, বাকি আল্লাহ ভরসা। আর
সেটেল হওয়া এ ধরনের কোনো কিছু আসলে এখন পর্যন্ত চিন্তা করি নাই। তবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস ছোট্ট করে বলি, যারা আসবেন মাস্টার্সে বা ব্যাচেলর আসবে তাদের জন্য একটা খুব অ্যাডভান্টেজ হলো যে ফিনল্যান্ডে আপনি আপনার গ্র্যাজুয়েশন করার ৪ বছরের মাথাতে আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারেন এবং ৬ বছরের মাথাতে উকি পরীক্ষা দিলে আপনি যদি পাসপোর্ট পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি পেয়েই গেলেন। সো এখন আসলে এত কিছু চিন্তা করি নাই। আপাতত সামনে রিসার্চের জন্য একটু চেষ্টা, বাকি আল্লাহ ভরসা। আরেকটা ছোট্ট কোশ্চেন আমি একটু মিস করে গেছি হয়তো, সেটা হচ্ছে আপনি যখন এখান থেকে গেলেন, আপনি তো ফুল ফ্যামিলি গেলেন, আপনি হাজবেন্ড এবং 2 সন্তান সহ গেলেন। ওখানে জি। গিয়ে তো একটা মানে বাসায় ওঠা বা বাংলাদেশে যেমন অ্যাভেলেবেল বাসা ভাড়া পাওয়া যাচ্ছে, ওখানে যে আপনি বাংলাদেশ থেকে কি কোনো বাসা ফিক্স করে গিয়েছিলেন, নাকি ওখানে গিয়ে কারো কাছে থেকে তারপরে বাসা খুঁজে নিয়েছেন? এই প্রসেসটা আসলে কি রকম, বাসা পাওয়াটা কি মানে এখানে প্রসেস? এখানে আসলে এখানে আ ২ টা অপশন আছে। যেটা হলো যে আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসবেন তখন এবং যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পরে স্টুডেন্টকে ওরা হলো যে স্টুডেন্ট হাউজিং বলে বেশ কিছু আছে। যেমন আমি হোয়াসে থাকি। সো হোয়াসে যখন থাকি তো আমার হোয়াসে আমি বাংলাদেশে থাকাকালীনই আমি হোয়াসে মেইল করেছিলাম যে আমি আমার বাসা লাগবে, আমার থাকা লাগবে এরকম। তো ওখানে যারা স্টুডেন্ট হিসেবে আসতে চায় তারা স্টুডেন্ট অ্যাপার্টমেন্টের জন্য ওরা এপ্লাই করতে পারে এবং স্টুডেন্ট এপ্লাই যখন করে, আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, ইটস ডিপেন্ড অন আপনার ফ্যামিলি মেম্বার। আপনি যদি বড় ফ্যামিলি হন আপনাকে এক ধরনের বাসা প্রোভাইড করবে। আপনি যদি সিঙ্গেল হন আপনাকে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট ওরা শেয়ার মানে অফার করে। এটা হলো অ্যাপ্লিকেশন। আপনি যখন অ্যাপ্লিকেশন করতেছেন বা আপনি যখন বলতেছেন যে আপনি আসবেন তখন আপনি এটা এপ্লাই করতে পারবেন। এটা ওখান থেকে বাংলাদেশে থেকে আমরা স্টুডেন্ট হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। এটা একটা প্রসেস। আরো একটা প্রসেস হলো যে বাংলাদেশী অনেকগুলো কমিউনিটি আছে। বাংলাদেশে থেকে স্টুডেন্ট যারা আসছে বা আসবে তাদের জন্য Facebook এ বলেন, WhatsApp এ বলেন অনেক কমিউনিটি আছে। এদের সাথেও আ আ অনেকে এড হতে পারে এবং তখন দেখা যায় যে অনেক বাঙালি ভাই, বাঙালি ফ্যামিলি, বাঙালি আপুরা অনেকে দেখা যায় যে একজন আছে তো তার মানে তার হয়তোবা রুমে সে আরেকজনকে শেয়ার দিতে পারবে বা অনেকে দেখা যায় যে ২ মাসের জন্য ৩ মাসের জন্য আমি বাসা ভাড়া দেব। বাঙালি। তো এগুলো আসলে আমাদের Facebook এ বেশ কিছু পেজ আছে। সেই পেজগুলোনে অনেক আপুরা, অনেক ভাইয়ারা, অনেক ফ্যামিলি পোস্ট দিয়ে থাকে যে বাসার এতদিন থেকে এতদিনের মধ্যে উম আ ভাড়া দেওয়া হবে, ফুল ফার্নিশড বা এরকম। তো সেখানেও করা যায়। সো এই ২ টা অপশনে আপনি আসতে পারেন। এক হলো স্টুডেন্ট হাউজিং এর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আরেকটা হলো যে বিভিন্ন পেজে আপনি আমাদের বিভিন্ন বাঙালি ফ্যামিলি বাঙালি ভাই-বোনেরা পোস্ট দেয় যে এই এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বা এত মাসের জন্য বাসা ভাড়া দেওয়া হবে। আ সবকিছু ইনক্লুডিং কত রেন্ট পড়বে সেটাও দেওয়া যেতে পারে। সো সেটা। আর যদি আপনি স্টুডেন্ট হাউজিং পেয়ে যান, এখানেও আপনার ২ টা অপশন আছে। আপনি এসে কি কালেক্ট করে নিতে পারেন বা আপনার হয়ে যদি কেউ কি কালেক্ট করে নিয়ে রাখেন সেটাও সম্ভব। বাট আ আসলে আমার এখানে হয়তোবা ব্যাড লাক ছিল। আমি যখন ফিনল্যান্ডে আসি, আমি ফিনল্যান্ডে কাউকে চিনতাম না। নট a সিঙ্গল পারসন, আমি ফিনল্যান্ডে কাউকে চিনতাম না। সো আমি ১ম দিন এসে আমার আমার হাউসের বাসাটা কেউ কালেক্ট করতে পারে নাই। বা কি যে কালেক্ট করবে সেরকম মানুষ আমার আসলে ফিনল্যান্ডে তখন কেউ ছিল না। এবং আ আমি আসলে ওই কষ্টটা বুঝেছিলাম। এজন্য এখন আমি বলব যে কেউ যদি ফিনল্যান্ডে আসতে চান, যদি আসেন এরকম মনে করেন এবং যদি এরকম মনে করেন যে আমি কোনোভাবে হেল্প করতে পারবো, প্লিজ আমার প্রোফাইল দেওয়া আছে, আমার মেসেঞ্জার ওপেন আছে। প্লিজ নক মি এনি কাইন্ড অফ হেল্প বাট নট এনি অ্যাপ্লিকেশন। আই এম নট এনি এজেন্সি। আমি কোনো এজেন্সি না, আমি এজেন্সিগত কোনো না। হ্যাঁ, যে আপনার কি কালেক্ট করতে হবে বা আপনাকে অন্য কোনো ধরনের হেল্প আমি আসলে করে দিতে পারবো। তাকে সো ব্যক্তিগতভাবে যতটুকু সাহায্য করা যায় আপনি হ্যাঁ, ততটুকু এক্সাক্টলি, অবশ্যই এক্সাক্টলি, করবেন। এক্সাক্টলি, এক্সাক্টলি। তো অনেকক্ষণ আপনার সাথে আমরা কথা বললাম, অনেকগুলো বিষয় নিয়ে জানলাম। এইবারে একেবারেই মানে ব্যক্তিগত বা ইমোশনাল একটা জায়গায় কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনি দেশের বাইরে চলে গেলেন, আপনার পরিবার মানে আপনার মা বাবা বা যারা আছেন এবং আপনার হাজবেন্ডের যে পরিবার, এই 2টা জায়গাকে ব্যালেন্স করেই তো আপনাকে যেতে হয়েছে, যেহেতু আপনি দুটো মানে ফুল ফ্যামিলি সহ গিয়েছেন।
তো অনেক মেয়েরা আছে যারা আসলে চাইলেও পারছে না, হয়তো কিছু চান্স থেকে যাচ্ছে তাদের, তারা হয়তো ইচ্ছার কাছে হেরে যাচ্ছে এই শ্বশুর বাড়ি বাবার বাড়ির এই প্রেশারে, অনেক মেয়েরাই আছে। তো অ্যাকচুয়ালি আমি আসলে আপনার এই কোশ্চেনটার মাধ্যমে ওই মেয়েদের যে প্রবলেমটা, ওটার সমাধানটাই খুঁজতে চাচ্ছি যে আপনি কিভাবে এটাকে ব্যালেন্স করেছেন আসলে। আসলে আসলে খুব মানে সেনসিটিভ প্রশ্ন এটা, এবং আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই খুবই কমন একটা প্রশ্ন যে আমরা আসলে মেয়েরা, বিশেষ করে আমি বলবো আমাদের আমরা মেয়েরা অনেক কোয়ালিফাই, অনেক কিছু করতে চাই, অনেক কিছু করতে পারি, বা আবার অনেক সময় তো চাইলেও করতে পারি না। সো বিশেষ করে ম্যারিড যারা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপুরা, ভাই মানে বা বোনেরা আমার, ভাবিরা আমার, যা বলেন, হাসব্যান্ডটা অনেক বড় বিষয় যে আপনার হাসব্যান্ড আপনাকে কতটা সাপোর্ট করতেছে। সো আসলে আমার এই ব্যাপারটা, বা আমার আসলে বিদেশে আসাটা অনেকভাবেই সফল হয়েছে আমি বলব যে আমার হাসব্যান্ডের জন্য। আর আ হ্যাঁ, সত্যি তাই। যদি আমি বলি, অনেকখানি বলি পুরোটাই। আমি ফুল ক্রেডিট আসলে আমি আমার হাসব্যান্ডকে দিতে যাব। মানে চাইবো আরকি যে আ ও আসলে অনেক, অনেক, অনেক করেছে এটার জন্য। মানে আমার ইচ্ছাটাকে আসলে ফুলফিল করার জন্য। কারণ আমি এর আগেও বেশ ২ বার, আমি ২ বার বাইরের পড়াশোনার সুযোগ পেয়েছি, কিন্তু আমি করতে পারি নাই, আসতে পারি নাই বিভিন্ন কারণে। কিন্তু ও আসলে বুঝতো, দেখতো যে আমার আসলে আ বাচ্চাদেরকে বাইরে নিয়ে পড়ানো, ওদের সবকিছু, এটা আগে তো নিজের জন্য ছিল। পরে যখন ওকে বুঝাতে সক্ষম হলাম যে না, আসলে আমাদের জন্য এখন না, আমাদের সন্তানদের জন্য আমাদের দরকার। তো সেই সময় আসলে ও বুঝেছিল, সাপোর্ট করেছিল। আর ব্যালেন্স করে আসাটা যদি বলেন, ব্যালেন্স আসলে কখনোই শ্বশুরবাড়ি, বাপের বাড়ি ওইভাবে করে ব্যালেন্স হয় না। আসলে একটা কম্প্রোমাইজ এর ব্যাপার হয়। যে কেউ কম্প্রোমাইজ করে নেয়, আর কেউ মনে পুষে রাখে। কেউ, কেউ বলে ফেলে, কেউ বলে ফেলতে পারে না। কেউ এক্সপ্রেস করে দেয় যে তুমি যাও, আর কেউ এক্সপ্রেস করে দেয় যে তুমি যেও না। তো সেটা আসলে ব্যালেন্স হয় নাই। কারোর মনে কষ্ট দিয়ে এসেছি। যে কেউ হয়তোবা চায়নি যে, বা কতক মানুষ হয়তোবা চায়ই নাই যে আমি আসি। আ কতক মানুষের হয়তোবা কত ভয় ছিল। আবার কতক মানুষ চেয়েছে যে না, নিজেদের জন্য না, সন্তানদের ভালোর জন্য তোমরা যাও। সো আসলে এখানে ব্যালেন্স হয় না। ব্যালেন্স কথাটা আমি একেবারেই বলব না। এখানে কম্প্রোমাইজ করে আসা। যে কোন একটা পরিবার, কিছু মানুষ কম্প্রোমাইজ করে নেওয়া, বা কিছু মানুষের সাথে আসলে আ মানে আপনি আপনি নিজের মনকে বুঝিয়ে দিয়েছেন যে আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, আপনার সব থেকে বড় উত্তরটা এটাই হয়তো বা হবে যে এটা আপনি আসলে বলতে পারছেন না যে নিজেকে অনেক সাহসী হতে হবে, আর হাজবেন্ড পাশে না থাকলে হয়তো বা পারে না। বাংলাদেশের না, না, ম্যাক্সিমাম মেয়েরাই একদমই কিন্তু সম্ভব না। এই জন্যই মানে বাংলাদেশের মেয়েরা পিছু হটে যায় যে আসলে তারা হাজবেন্ডের সেই রকম সহযোগিতা পায় না। আর তাছাড়া আসলে সবাইকে খুশি করা, হাতের পাঁচ আঙ্গুল কখনো যেমন সমান হয় না, সবাইকে খুশি করাও সম্ভব হবে না। হ্যাঁ, আসলেই অনেক সত্যি কথা। ভালো লাগলো আপনার সাথে লম্বা একটা সময় কথা বলে, আমরা অনেক ইনফরমেশন আপনার মাধ্যমে পেলাম। আরো অনেক কথা হয়তো বলার ছিল, কিন্তু আসলে মানে ঘড়ির কাঁটা তো টিক টিক করে হয়ে যাচ্ছে। তো আমি একদম শেষ মুহূর্তে এসে আপনার কাছে দুইটা প্রশ্ন করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি তো সন্তানদের শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করেই বাংলাদেশ থেকে গিয়েছেন, এবং আমরা জানি বাংলাদেশে অনেক রকমের মানে সুযোগ যেমন আছে, সুযোগ সন্ধানী কিছু মানুষও রয়েছে যাদের কারণে আসলে ভালো কিছু বাস্তবায়ন করাও সম্ভব হয়ে উঠতেছে না। তো এই জায়গাটায় আপনি একজন অ্যাজ এ অভিভাবক এবং অ্যাজ এ শিক্ষক, আপনি কিন্তু দুটো জায়গাতেই আছেন, এবং পাশাপাশি যদি বলি আপনি আবার এখন একজন শিক্ষার্থী হিসেবেও আছেন। এই তিনটা জায়গা থেকে আপনার মানে বাংলাদেশের গভর্নর বলি বা বাংলাদেশের মানুষের প্রতি আপনার কি বলার আছে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে? শিক্ষা ব্যবস্থা, আপনি যেহেতু মেনশন করেছেন ৩ টা ক্যারেক্টার আমার। সত্যি কথা বলতে ৩ টা ক্যারেক্টার। আমি যদি ১ম এ যাই যে অ্যাজ এ প্যারেন্ট যদি আমি বলি, প্লিজ আমি সকল অভিভাবককে বলব প্যারেন্টিং টা চেঞ্জ করেন। আগে নিজেকে পরিবর্তন করেন। আপনি পরিবর্তন হলে আপনার সন্তান পরিবর্তন হবে।
আপনি কিছু বললে আপনি যখন জানবেন, আপনার সন্তানও জানবে। সো প্যারেন্টিং প্লিজ ফোকাস অন your behavior, focus on your everything, your lifestyle, everything. আপনি পরিবর্তন করুন, নিজেকে বিল্ড আপ করুন, সন্তান এমনি পরিবর্তন হয়ে যাবে। দ্বিতীয় যদি বলেন টিচার হিসেবে, শিক্ষক হিসেবে নিজেকে নলেজ সমৃদ্ধ করুন। প্লিজ আগে এইটা মেনে নেওয়ার চেষ্টা করুন যে আমি টিচার বলে আমি সবকিছু জানি না। আমার স্টুডেন্টের কাছেও আমার অনেক কিছু জানার আছে। আমার আমার অনেক কিছু তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার বাকি আছে। এবং আমি যেটা নিচ্ছি মানে এক কথায় বলব ওপেন মাইন্ডেড হন। আ সব ধরনের কমেন্টের জন্য। সব ধরনের। ভালো মন্দ সবকিছু থাকবে। আপনার টার্গেট থাকবে আপনি একটা শিক্ষিত জাতি তৈরি করছেন। আপনার টার্গেট যদি অন্য কোনো কিছু থাকে তাহলে হবে না। আর যদি শিক্ষার্থীর কথা বলেন তাহলে বলব যে প্লিজ ফোকাস অন ইওর এইম যে আপনি কি হতে চান? আপনি কোন জায়গাটাতে নিজেকে দেখতে চান? আগে সেই গোলটাকে ঠিক করুন। সেই গোলটাকে ঠিক করার পরে সেটাতে পৌঁছানোর জন্য কোন স্টেপ কিভাবে করে পার করতে হবে সেটার জন্য আগে নিজেকে ডেভেলপ করুন। তারপরে সেই গোলটাতে যাওয়ার চেষ্টা করুন। এক লাফে কখনোই কোনো কিছু হয় না। এক লাফে আপনি আ সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবেন না। সো আগে এস এ শিক্ষার্থী হিসেবে আপনার গোলটাকে সেট করুন। তারপর সেই অনুপাতে একটা করে পাথর বসাতে শুরু করুন। ইনশাআল্লাহ পৌঁছায় যাবেন। খুব সুন্দর করে আসলে পয়েন্ট মানে টু দা পয়েন্ট যে বিষয়টা সেই টু দা পয়েন্ট আপনি মানে ফোকাস করে কথাগুলো বললেন, খুবই ভালো লাগলো। আশা করি বাংলাদেশে যারা প্যারেন্ট শিক্ষার্থী এবং মানে একই সঙ্গে যারা এইসব শিক্ষা ব্যবস্থা সংশ্লিষ্টতে জড়িত আছেন তারা এই বিষয়টাকে একটু গুরুত্ব দিবেন এবং এই বিষয়টা নিয়ে কাজ করবেন। তো আমরা একেবারে শেষ কোশ্চেন আপনার কাছে আসছি যে আমাদের রোজকার খবরের এই বিশেষ আয়োজন রোজকার বন্ধন, যেখানে আমরা আসলে চেষ্টা করি সমাজের বিভিন্ন স্তরে মানে শুধুমাত্র যে একদম সফল কোনো ব্যক্তির সঙ্গে আমরা কথা বলবো বিষয়টা এমন না। আমরা সব রকমের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, সফলতা বা ব্যর্থতার গল্প তুলে ধরার চেষ্টা করি যেখান থেকে আসলে সমাজের অন্যান্য মানুষ যারা রয়েছে তারা কিছু শিখতে পারবে। সেই ধারাবাহিকতায় আমরা আপনাকে আজকে আমাদের এই আহ বন্ধন অনুষ্ঠানে আমন্ত্রণ করেছিলাম যে আমরা আপনার প্রবাস জীবন সম্পর্কে বাংলাদেশ থেকে কিভাবে কি গেলেন, কি করছেন এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো, যেন অন্যান্য যারা আছেন এই সেমে যেতে চাচ্ছেন তারা উপকৃত হন। তো সেই জায়গা থেকে আপনি যদি রোজকার বন্ধনের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান ছোট্ট করে একটু বলতে পারেন। আম অসংখ্য ধন্যবাদ। আসলে আমি নিজেও দেখেছি এর আগেও বেশ কিছু এপিসোড আমি দেখেছি। যে আসলে কি ধরনের প্রোগ্রাম হয়, কারা আসলে গেস্ট হয় সবকিছুই মোটামুটি একটু খুব বেশি নলেজ আছে তা বলব না। চেষ্টা করেছি। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ রোজকার বন্ধনকে এবং রোজকার খবরকে। অসংখ্য শুভকামনা। সামনে এগিয়ে যান। পিছু লোকে তো অনেক কথাই বলবে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ সিরাজুল মুনিরা বিপাশা, খুব সুন্দর একটা নামের মেয়ে। তিনি আমি বলবো খুব সাহসী একটা মেয়ে যে নিজের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, সন্তান, স্বামী সবকিছু ব্যালেন্স করছেন। মানে ব্যালেন্স না হলেও তিনি ব্যালেন্স করছেন, এই শব্দটাই এখন ব্যবহার করতে হচ্ছে। আমরা তার বাংলাদেশ থেকে ফিনল্যান্ডের যে যাত্রাটা সেই স্টুডেন্ট হিসেবে সেখানে গিয়েছে, তার পুরো পরিবার নিয়ে সেখানে আছে, সেই গল্পটা শুনলাম। তার মাধ্যমে অনেক কিছু তথ্য আমরা পেলাম। আপনারা যারা ফিনল্যান্ডে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন আশা করি তাদের জন্য খুব ভালো কিছু তথ্য আমাদের এই আয়োজনে আজকে ছিল। এবং এর পরেও যদি কারো কোনো তথ্যের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই মেনশন করা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা ফলো করতে পারেন। খুব বেশি প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের রোজকার খবরে এবং আমাদের আজকের অতিথির সাথে যোগাযোগ করতে চাইলে আমরা সেই ব্যবস্থা করতে পারি। তো আজকের অতিথিকে আসলে আমরা কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না, তিনি আমাদের বাংলাদেশের মানুষ, বাঙালি, যদিও প্রবাসে আছেন তারপর আমাদের আত্মার মানুষ। আমরা তার কাছ থেকে যে বিষয়গুলো শুনলাম আশা করি আমাদের সকলেরই কাজে লাগবে। আর ওই একই কথা, যারা গৃহিণী অথবা ওয়েল এডুকেটেড যেসব আপু, ভাবি বা জাস্ট যারা রয়েছেন, যারা সাহস করতেও ভয় পাচ্ছেন, তারা বলবো চোখ বন্ধ করে একবার চেষ্টা করে দেখুন। আপনি যদি নিজে থেকে আত্মবিশ্বাসী হন, নিজের মনকে যদি বলেন যে হ্যাঁ আমরা পারবো, তাহলে অবশ্যই পারবেন। সবসময় অবশ্যই সবাইকে পারব। খুশি করাটা বড় কথা না, নিজের সাহসটাই সব থেকে বড়। এগিয়ে যান,
পুরো বিশ্ব আপনার জয়ের দিকে তাকিয়ে থাকবে। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রোগ্রামে, বিশেষ করে নারী সংশ্লিষ্ট প্রোগ্রামে আমরা একটা কথা সবসময় বলে থাকি, আমরা নারী, আমরা পারি, আমরাই জয়ী। আসলেই আমরা নারীরা সব ভালো কাজে যুক্ত হয়ে সেখানে জয় আনতেই পারি। তো আমরা পরের পর্বের জন্য ইনশাল্লাহ আবারও ভালো কোনো কিছু আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। কোনো অতিথির কাছ থেকে তার অভিজ্ঞতার গল্প শুনবো, আলোকিত মানুষজন কিভাবে আমাদের সমাজের চারপাশটা আলোকিত করছেন, তাদের সাথে আমরা কিভাবে একত্রিত হয়ে একটা নতুন বন্ধন তৈরি করতে পারি সেই চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখুন, আর স্বপ্ন পূরণের জন্য মানুষে মানুষে বন্ধন তৈরি করুন। ধন্যবাদ সবাইকে।